আমার চোখ ধীরে ধীরে খুলছে। চোখ খোলার পর আমার বুকের উপর ভারী কিছু একটা অনুভব করছি। কিছুক্ষণ পর বুঝতে পারি আমার বুকের উপর তামান্না শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠলাম, তামান্নাও হকচকে উঠল। তামান্না আমার জ্ঞান ফিরেছে দেখে দ্রুত শাকিলকে ডাক দিল। তামান্নার আওয়াজ পেয়ে শাকিল দ্রুত আমার রুমে আসলো। দোস্ত, তোর জ্ঞান ফিরেছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমাকে একটু পানি খাওয়া। আমি দিচ্ছি। বলেই তামান্না আমার দিকে এক গ্লাস পানি দিল। আমি এক নিঃশ্বাসে পুরো পানি খেয়ে নিলাম। আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার পিঠ আর বুক জুড়ে ব্যান্ডেজ করা। তোমার কি হয়েছিল তখন? হ্যাঁ, তোর কি হয়েছে বলতো? আমার দরজায় কেউ টোকা দিল মাঝরাতে। আমি দরজা খুলে দেখি তুই আমার দরজার নিচে পড়ে আছিস আর তোর পিঠে গুলি লেগেছিল। আমি দ্রুত তামান্নাকে ডেকে তোর গুলি বের করার ব্যবস্থা করি। তামান্না তোর এই অবস্থা দেখে তো পাগল হয়ে গেছিল। ডক্টর আসিফকে ডাকতে গিয়ে দেখি তিনি তার রুমে নেই। এখন পর্যন্ত তার খোঁজ পাইনি। আমি শাকিলের কথাটুকু শুনে নিজের মস্তিষ্কে চাপ দিলাম। তারপর মনে পড়ে গেল সিজন 1 মানে দ্য সিক্রেট এজেন্ট গল্পের কথা। আমি তো সেই সিক্রেট ল্যাবে ছিলাম আহত অবস্থায়। তাহলে আমি শাকিলের রুমের সামনে কিভাবে আসলাম? আর ডক্টর আসিফ সে কোথায়? চল আমার সাথে। আরে কোথায় যাচ্ছ? তুমি তো অসুস্থ। আমার কিছুই হয়নি, চলো দ্রুত আমার সাথে। কথাটা বলে আমি হাইডেন ল্যাবের দিকে যেতে লাগলাম। শাকিল আর তামান্নাও আমার পিছু নিল। 2 মিনিট পর আমরা সেই ল্যাবে ঢুকলাম। ল্যাবে ঢুকে ডক্টর আসিফের ডেড বডি পড়ে থাকতে দেখলাম। তামান্না নিজের চোখের সামনে নিজের আঙ্কেলের এই অবস্থা দেখতে পেয়ে বডির কাছে গিয়ে কান্না করতে লাগলো। কিন্তু এতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার চোখ ল্যাবের চারিদিকটা স্ক্যান করছে। আমি ল্যাবের আশেপাশটা ভালো করে দেখে নিলাম, কিন্তু না, রাকিবের ব্যাপারে কোনো ক্লুই পেলাম না। তুই এভাবে কি খুঁজছিস? আর ডাক্তার আসিফকে কে মারলো? তার থেকে বড় কথা হলো, তুই কিভাবে এই জায়গার কথা জানতে পারলি? আমিও গতকাল এই জায়গায় গুলিতে আহত হয়েছিলাম, তবে আমি বেঁচে যাই বাদশা দ্য মাফিয়া কিং এর জন্য। মানেটা কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি কিছু না বলে তামান্নার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তামান্না, তোমার এই অমানুষ আঙ্কেলের কথা চিন্তা করে চোখের পানি ফেলার কোনো মানেই নেই। তামান্না তার কান্না থামিয়ে আমার দিকে আশ্চর্যের চাহনিতে তাকিয়ে বলল, মানে কি রাজ? এখন না, সব পরে বলবো। শাকিল, তুই পুলিশকে ফোন দে আর অ্যাম্বুলেন্সও ফোন দিয়ে আসতে বল। আমি আগে ইনফর্ম করে দিয়েছি, 5 মিনিটে এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে ডক্টর আসিফের ডেড বডিকে নিয়ে গেল। আর পুলিশদের আমি আর শাকিল নিজেদের আসল পরিচয় বলে দিলাম। আর আমি বলে দিয়েছি যে তাদের সব ঘটনা ডিটেলসে থানায় গিয়ে বলবো। পুলিশ চলে যাওয়ার পর আমরা সেই সিক্রেট ল্যাব ত্যাগ করলাম। এখন তো বল, এখানে কি হয়েছিল? তাহলে শোন, আমি গতকালকের সব কথা খুলে বললাম। ব্ল্যাক ডেভিল, ওই যে ডক্টর আসিফ, তারপর তার প্ল্যান, বাদশা দ্য মাফিয়া কিং ওরফে রাকিবের আগমন, সব খুলে বললাম। তামান্না তো এখনো বিশ্বাস করতে পারতেছে না যে তার আঙ্কেল ওই দেশের সব থেকে বড় শত্রু। আর শাকিলও অনেক আশ্চর্য হয়েছে। রাজ, তুই কেন রাকিবের সাথে কথা বলছিস? আমি কোন রাকিবের কথা বলছি তা মনে হয় তোকে বুঝিয়ে বলতে হবে না। এখন রাকিব ওরফে এক্স এজেন্টই বাদশা দ্য মাফিয়া কিং। কে রাকিব? রাকিব আমাদের ব্যাচমেট ছিল। আমি, শাকিল আর রাকিব ট্রেনিং এর সময় একে অপরকে অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। আমরা তিনজনে অনেক ভালো নাম্বার পেয়ে ট্রেনিং এ পাশ করেছিলাম। রাকিব অনেক ভালো কাজ করত। অন্যান্য এজেন্টরা যেসব মিশন কমপ্লিট করতে পারতো না, রাকিব ওই তা সহজেই কমপ্লিট করতে পারতো। হঠাৎ রাকিব নিখোঁজ হয়ে যায়। আমরা তার বাসায় খোঁজ নিলে জানতে পারি যে রাকিবের বাসায় আগুন লেগে যাওয়ার রাকিবের বাবা মা আর ছোট ভাইটা মারা যায়। তবে রাকিবের কোনো খোঁজ পাইনি। রেকর্ড অনুযায়ী রাকিব একটা সিক্রেট মিশনে গিয়েছিল আর সেখান থেকেই নিখোঁজ হয়ে গেছে। তখন কি হয়েছিল আর সে কিভাবে বাদশা দ্য মাফিয়া কিং হলো তা জানি না। রাকিবকে খুঁজে পেতে হবে যত দ্রুত হোক, কারণ রাকিব এখন সবচেয়ে বড় মাফিয়া কিং হয়ে গেছে। কিন্তু ওকে কিভাবে খুঁজে পাবো তাই তো মাথা আসতেছে না। আর তাছাড়া আমার অনেক প্রশ্ন আছে জানার। সেই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত
আমি এই দেশ থেকে যাব না। তোর যা ইচ্ছা। তামান্না, তোমার আঙ্কেলের জন্য আফসোস করে লাভ নেই। রাকিব না মারলে আমি নিজ হাতে তাকে মারতাম। আমার কোনো আফসোস নেই রাজ। সত্যি বলতে এরকম দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকার নেই। এই কথা বুঝবার জন্য তোমায় ধন্যবাদ। আমি সোজা নিজের রুমে গিয়ে ভাবতে লাগলাম, কেন রাকিব একজন এজেন্ট থেকে মাফিয়া কিং হলো। এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। আমি মোবাইল চেক করে দেখি একটা প্রাইভেট নাম্বার। আমি কল রিসিভ করলাম। হ্যালো, হুইজ দিস? তোর এত ভালো বন্ধুকে এত দ্রুত ভুলে গেলি রে দোস্ত। রাকিব, তুই? তোর সাথে আমার কথা আছে দোস্ত, তুই প্লিজ আমার সাথে দেখা কর। রাকিব আমার কথার উত্তর না দিয়ে হেসে চলেছে। আমি কোনো মজা করছি না রাকিব। মজা নয় তো কি রাজ, তুই ভুলে গেলি যে আমি এখন আর এজেন্ট না, আমি এখন বাদশাহ দা মাফিয়া কিং। পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মাফিয়া কিং আমি। পুরো ক্রাইম ওয়ার্ল্ডের বাদশাহ আমি। সিবিআই, ক্রাইম ফোর্স, FBI, ইন্টারপোল ইত্যাদি সবাই আমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে। আর তুই কি না বলছিস যে তুই আমার সাথে দেখা করবি? আর তোর ভাগ্য ভালো যে বাদশাহ দা মাফিয়া কিংয়ের চেহারা তুই দেখেছিস। আর আমার আসল পরিচয় শাকিল আর তোর প্রেমিকাকে বলে দেওয়ার পরও তোরা বেঁচে আছিস। আমি যে তোর কথা ওদের বলে দিয়েছি তা তুই শুনলি কিভাবে? আমার কথা শুনে রাকিব আবার হাসতে লাগলো। কি হলো বল? এই সামান্য খবরাখবর যদি আমি না রাখতে পারি তাহলে আমি কিসের মাফিয়া কিং? যাই হোক, তোকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আজকে বিকালে এই অ্যাড্রেসে এসে পড়বি। আর হ্যাঁ, শাকিল বা অন্য কাউকে আনবি না, মনে যেন থাকে। আমি আসবো, আর আমার সব প্রশ্নের উত্তর আমি নিব তোর থেকে। সি ইউ দোস্ত। আমি ফোন রেখে দিলাম। আজ আমার চিনতে কষ্ট হচ্ছে, কারণ এ কোন রাকিব? রাকিবের কথাবার্তায় সন্ত্রাসীদের মতো ভাব আছে। রাকিব তো নিজের প্রাণও দিতে পারতো তার দেশের জন্য। কি এমন হলো যে রাকিব একজন এজেন্ট থেকে হয়ে গেল বাদশাহ দা মাফিয়া কিং? আমি এখন একটা পরিত্যক্ত স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে রাকিবের জন্য অপেক্ষা করছি। ঘড়ির কাঁটা 4টা প্রায় সুই সুই, কিন্তু তাও রাকিবের কোনো দেখা নেই। হঠাৎ একটা মার্সিডিজ স্টেডিয়ামের ভাঙ্গা রাস্তা দিয়ে প্রবেশ করলো। গাড়ি আমার সামনে এসে থামলো। গাড়ি থেকে একজন কালো স্যুট আর কালো মাস্ক পরিহিত মানুষ নামলো। মাস্ক সরাতেই বুঝতে পারলাম এ আর কেউ নয়, বরং রাকিব। রাকিব দোস্ত, তুই আসলি তাহলে? দেখ রাজ, আমি জানি তুই নিজের থেকেও দেশকে ভালোবাসিস আর অন্যায়ের সাথে কখনো আপোষ করবি না। তাই ভালো করে বলছি, তুই যদি কোনো প্ল্যান করে থাকিস তাহলে কোনো লাভ হবে না, কারণ আমার লোকেরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিলাম। রাকিব তা দেখে প্রথমে আশ্চর্য হলো, পরে নিজেকে সামলে নেয়। তুই ভালো করে জানিস যে তোর লোকজনদেরকে মারা আমার জন্য কোনো ব্যাপার না। আমি শুধু তোর থেকে সত্যটা জানতে এসেছি। কি সত্যি জানতে চাস তুই? আমি জানতে চাই তুই কেন এজেন্সি থেকে রিজাইন করেছিস, আর কোন কারণে একজন দেশপ্রেমিক থেকে দেশদ্রোহী হয়েছিস। আমার প্রশ্ন শুনে রাকিব অট্টহাসিতে ফেটে পড়ল। এই প্রশ্ন আমাকে না করে তোর ক্যাপ্টেন আর জেনারেলকে গিয়ে জিজ্ঞাসা কর। আমি রাকিবের কথায় না চমকে পারলাম না, কারণ রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে তাদের কি ভূমিকা থাকতে পারে। আমি তোর কথা ঠিক বুঝলাম না রাকিব। তোর দেশদ্রোহী হওয়ার কারণ তারা কিভাবে জানবে? তারাই সব কিছু জানে, তারাই তো সব। শোন, তোকে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। এমন কি কথা আছে যা তুই আমাকে বলতে চাস? আমার নেক্সট টার্গেট দেশের সুনামধন্য কিছু অফিসার আর কিছু পলিটিশিয়ান। এখন তুই কি নিজের দেশকে বাঁচাবি, তাহলে তোকে আমাকে আটকাতে হবে, নাকি বন্ধুত্বের খাতিরে সরে যাবে? আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এখন যেহেতু দেশকে বাঁচানোর কথা উঠেছে, তাহলে আমার মাতৃভূমি সবার ঊর্ধ্বে, আর আমি তোকে আমার দেশের কারো ক্ষতি করতে দিব না। তার আগে আমার বন্দুকের গুলি তোর কপাল ভেদ করে চলে যাবে। আমার কথা শুনে রাকিব আবারও হাহা করে হাসতে লাগলো। আমি আমার বন্দুক বের করার আগেই আশেপাশ থেকে একটা ধোঁয়া বের হতে লাগলো। আমি ধোঁয়ার কারণে কিছুই দেখতে পারছি না। আমি চোখ বন্ধ করে রেখেছি, না হলে আমার চোখ জ্বলে যাবে। আমার কানে রাকিবের সেই মার্সিডিজ গাড়ির স্টার্ট হওয়ার আওয়াজ আসে, তার মানে সে চলে যাচ্ছে। আমি দৌড়ে ধোঁয়ার সীমানা পার হয়ে গাড়িটাকে ধরার চেষ্টা করি, কিন্তু পারলাম না। আমি ফিরে গেলাম সেই ফার্ম হাউসে। তামান্না আর শাকিল
আমার পথ চেয়ে বসেছিল। আমাকে আসতে দেখে দুজনে আমার কাছে দৌড়ে আসলো। তারা দুজনেই আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, রাকিবের দেখা পেয়েছিলি? সে কি বলল তোকে? সে তোমার কোনো ক্ষতি করে দেয়নি তো? সব বলবো, তবে তার আগে সবার বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। হঠাৎ দেশে কেন ফিরবো? আর তুই না বললি যে তোর কিছু প্রশ্ন জানার আছে, যা না জেনে তুই দেশে ফিরবি না? সব বলবো, তবে তার আগে সবাই বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। কারণ দেশে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমার অনেক কিছু জানার আছে ক্যাপ্টেন আর জেনারেলের থেকে। আর তাছাড়া রাকিবের নেক্সট টার্গেট বাংলাদেশে, আর তাকে আটকাবো আমি। আমার কথা শুনে তামান্না নিজের আইটি কোম্পানিতে গিয়ে সেখান থেকে রিজাইন করে নেয়। সে আমার সাথে ফিরে যাবে দেশে। শাকিল উপর মহলের সাথে কথা বলে সব রেডি করে নেয়। যাত্রাপথেই আমি শাকিল আর তামান্নাকে সব কিছু খুলে ফেলি। তারা আমার কথা শুনে চমকে যায়। কিছুক্ষণ আগে দেশের মাটিতে ফিরলাম। অনেক মিস করেছি এই দেশের মাটিকে, দেশের প্রকৃতিকে। আজ এত বছর পর দেশে ফিরে অনেক ভালো লাগছে। সব কিছুই পাল্টিয়ে গেছে। অনেক কিছুই পাল্টেছে। তুমি এখন তোমার বাড়িতে যাও, আমি আর শাকিল হেডকোয়ার্টারে যাব এখন। সেখানে না গেলে আমি শান্তিতে বসতেও পারবো না। এখনই তো এলে, আর এখনই চলে যাবে? আগে বাসায় গিয়ে রেস্ট নাও, তারপর যেও। হ্যাঁ রাজ, তামান্না ঠিকই বলেছে, তুই বাসায় যা। আমিও আমার পরিবারের সাথে দেখা করে নি, অনেক দিন হলো। ঠিক আছে, আগামীকাল সকালেই যাব তাহলে। শাকিল একটা ট্যাক্সি বুক করে চলে গেল। আমি আর তামান্না একটা ট্যাক্সি বুক করলাম। আমি তামান্নাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরে যাই। আম্মু আব্বু আমাকে এত মাস পর দেখতে পেয়ে নিজেদের আবেগ আটকাতে পারলো না। আমিও তাদের জড়িয়ে ধরি। আম্মু আব্বু এতদিন পর নিজেদের সন্তানকে দেখতে পেয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে আমাকে জড়িয়ে ধরে। বিকালে নদীর তীরে বসে আছি, এমন সময় রাহুল আসে। আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। যতই হোক বেস্ট ফ্রেন্ড আমার। মিস করেছি তোকে। আমি বেশি মিস করেছি। তাই নাকি? বাদ দে, তোর জন্য সুখবর আছে। আমার জন্য সুখবর? তা কি সেটা? আমি তামান্নাকে খুঁজে পেয়েছি, সেও আমাকে একসেপ্ট করেছে। আজকে আমরা আমেরিকা থেকে এসেছি একসাথে। এটা আমার জন্য না, তোর জন্য সুখবর। 1 মিনিটে তুই আমেরিকা কবে গেলি? তুই তো অন্য শহরে গেছিলি কাজের জন্য। এই রে, ধরা খেয়ে গেলাম। বন্ধুর সাথে এতদিন দেখা হওয়ার খুশিতে সবাই বলে দিছিলাম, না আর কথা বাড়ানো যাবে না। আমি রাহুলকে ভুলভাল বুঝিয়ে বাসা চলে এলাম। আমার পরিবার এবং রাহুলকে বলেছি আমি ছুটিতে এসেছি। আগামীকাল সকালে আমি হেডকোয়ার্টারে গেলাম, কারণ সেখানেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমি অফিসে জেনারেলের কেবিনে গেলাম। সেখানে ক্যাপ্টেনও ছিল। আমাকে দেখা মাত্রই জেনারেল এবং ক্যাপ্টেন এগিয়ে এলো। আমার পিছু পিছু শাকিলও চলে এলো। আমি এখানে আসার আগে শাকিলকে ফোন করে আসতে বলছি। ওয়েলকাম বয়েস। আমি জানতাম তোমরা এরকম কঠিন ও জটিল মিশন কমপ্লিট করতে পারবে। দ্য ব্ল্যাক ডেভিল অর্থাৎ ডক্টর আসিফের খেল খতম কিভাবে করলে? ক্যাপ্টেনও একই কথা জিজ্ঞাসা করে। আমি ডাক্তার আসিফকে মারিনি, অন্য কেউ মেরেছে। যে না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না আমেরিকা থেকে। আর এতক্ষণে হয়তো আমাদের এই বাংলাদেশও ধ্বংস হয়ে যেত বিনাশকারী মিসাইলের মাধ্যমে। কে তোমাকে বাঁচিয়েছে? তাকে তো সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া উচিত। আমাদের সে ব্যক্তির নাম বলো। সে আর কেউ নয়, পৃথিবীর টপ মাফিয়া কিংদের মধ্যে একজন, বাদশা দ্য মাফিয়া কিং। আমার কথা শুনে ক্যাপ্টেন আর জেনারেল কপাল কুঁচকে গেল। তাদের মুখে চিন্তার ছাপ বিরাজমান। এতটুকুতে অবাক হয়ে গেলেন? আরো বাকি আছে। এখনো তো আপনাদের বাদশা দ্য মাফিয়া কিং এর আসল পরিচয় বলেনি। আসল পরিচয় জানলে তো আপনারা আকাশ থেকে পড়বেন। রাজ, তুমি কি জানো নাকি এই বাদশাহের আসল পরিচয়? পৃথিবীর বড় বড় দেশের বড় বড় ক্রাইম ইউনিট তার পিছনে আছে। আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখেনি বা আসল পরিচয় জানে না। তুমি যদি জেনে থাকো তাহলে আমাদের বলো। আমরা তার আসল পরিচয় ফাঁস করে তাহলে আমরা বিশ্বের বুকে এক আলাদা পরিচয় পাবো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আমরা আসলেই এক আলাদা পরিচয় পাবো, কারণ সে আমাদের দেশেরই নাগরিক। আর তাকে আপনারা সকলেই জানেন। সে আর কেউ নয়, বরং আমাদের এক্স এজেন্ট রাকিব।
আমার কথা শুনে ক্যাপ্টেন আর জেনারেল যেন আকাশ থেকে পড়লো। তাদের শরীর ঘামছে, এই এসির শীতল বাতাসের মধ্যেও তারা ঘামছে। তার মানে রাকিবের ব্যাপারে এরা নিশ্চয়ই কিছু জানে। এমন কি হয়েছে স্যার যে কারণে আজ আমাদের এত ভালো এজেন্ট মাফিয়া কিং হয়েছে, যে এই দেশের আইন অনুযায়ী সকল কাজ করত এবং অপরাধীদের শাস্তি দিত, আজ সেই অন্যায়ের পথে পা রেখেছে? আর আমি জানি আপনারা এই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানেন। আমাকে বলুন স্যার, এমন কি হয়েছে যার কারণে রাকিব আজ এই পথে, আর রাকিবের পরিবারের মৃত্যুই বা কিভাবে হয়েছিল? রাজ, ডোন্ট ক্রাইস ইওর লিমিট। আমরা তোমার সিনিয়র, এটা ভুলো না। আর রাকিবের ব্যাপার আমরা বা এজেন্সি কেউ কিছু জানি না। রাকিবের পরিবারের মৃত্যু একটা অগ্নিকাণ্ডে ঘটেছে, যা সবাই জানে, আর রিপোর্টেও তাই বলা আছে। এই বলে তারা রুম থেকে বের হয়ে যেতে লাগলো, কিন্তু আমার কথা শুনে তারা থেমে গেল। তাহলে রাকিব কেন বলল যে আপনারা সবকিছু জানেন? তারা আমার দিকে ঘুরে তাকালো। তার মানে তুমি রাকিবের সাথে দেখা করেছো? তাহলে রাকিবকে সেখানে কেন মেরে ফেলোনি? আজ তো সে মোস্ট ওয়ান্টেড। আমরা কবে থেকে তার পিছনে আছি, তুমি কি তা জানো? স্যার, আমি কিভাবে জানবো? আপনারা তো আমাকে কিছুই বলছেন না। রাকিব আমাকে ওয়ার্নিং দিয়েছে, তার নেক্সট টার্গেট দেশের বড় বড় মন্ত্রী ও বড় অফিসার। স্যার, আমি কোনো টাইগার শার্প না, বা রাকিব কোনো ঋত্বিক রোশন না যে আমি বলবো আমি রাকিবকে আটকাবো। তবুও বলছি আমি রাকিবকে আটকাবো। আপনারা যদি রাকিবকে আটকাতে চান তাহলে আমাকে সবকিছু খুলে বলুন। ক্যাপ্টেন আর জেনারেল আমার কথা শুনে রুম থেকে চলে গেল। শাকিল আমার পিঠে হাত রাখলো। আমার মনে হয় তারা আমার থেকে কিছু লুকাচ্ছে। তোর তো মনে হচ্ছে, কিন্তু আমি শিওর যে তারা কিছু জানে না। এই বলে আমি আমার কেবিনে চলে গেলাম। যাত্রাপথে সবাই আমাকে ও শাকিলকে শুভেচ্ছা জানালো এত বড় মিশন কমপ্লিট করার জন্য। আমি নিজের কেবিনে গিয়ে বসলাম। এই শুভেচ্ছার যোগ্য কি আমি নাকি অন্য কেউ? রাকিব না থাকলে তো এই মিশন কখনো শেষ হতো না। আমার কেন যেন মনে হচ্ছে ডক্টর আসিফের মৃত্যুতে কিছুই শেষ হয়নি, বরং শুরু হয়েছে। আমি চোখ বন্ধ করতেই পুরনো দিনের কথাগুলো ভাবতে লাগলাম। তখন আমি বুয়েট থেকে বেরিয়ে সিক্রেট এজেন্সিতে ট্রেনিংয়ে জয়েন হই। ট্রেনিংয়ের সময় আমার শাকিল এবং রাকিবের সাথে ভালো বন্ধুত্ব হয়। ট্রেনিং শেষে শাকিল অন্য শহরে চলে যায় মিশনের জন্য। আমি আর রাকিব একই শহরে ট্রান্সফার হই মিশনের জন্য। আমি আর রাকিব নিজেদের কেবিনে বসে আছি। তখন জেনারেল ফোন দিয়ে তার রুমে যেতে বলে। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? রাকিব ও রাজ, আমি তোমাদের একটা মিশনের জন্য ডেকেছি, কিন্তু এই মিশন আগের মিশনগুলোর মতো না। তাই আমি তোমাদের ডেকেছি কারণ তোমরাই সিক্রেট এজেন্সির সব থেকে দক্ষ এজেন্ট, আর এই মিশনটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি এই মিশনের ব্যাপারে কাউকে জানাতে পারবো না। এমন কি মিশন যে কারণে আপনাকে এত দুশ্চিন্তায় লাগছে? আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার খবর দিয়েছে কিছু বাহিরগত জঙ্গি বাহিনী ঢুকেছে। তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের ক্ষতি করে আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে ফেলা। আর তারা বাংলাদেশের মেরুদণ্ড এমনভাবে ভাঙতে চায় যাতে আমরা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারি। ইন্টেলিজেন্স থেকে খবর এসেছে বিশ্বের টপ 10টি জঙ্গি বাহিনী দল থেকে মোট 10 জনকে পাঠানো হয়েছে। আর তাদের হাতে এত দূর পৌঁছে গেছে যে আমরা এই মিশনের ব্যাপারে কাউকে জানাতে পারবো না। আমাদের দেশের বড় বড় পলিটিশিয়ান কিংবা অফিসারও এই কেসের সাথে জড়িত থাকতে পারে। তাই আমরা চাই তোমরা দুইজন তাদের খুঁজে বের করে এমনভাবে মারবে যাতে আর কেউ এই দেশের উপর চোখ রাখতেও 10 বার ভাববে। আমি তোমার আর তোমাদের ক্যাপ্টেন, আর কেউ জানে না। স্যার, আমরা এই মিশনের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। এ নাও এই মিশনের ফাইল, এইখানে সব তথ্য দেওয়া আছে যা তোমাদের এই মিশনে অনেক সাহায্য করবে। আমি আশা করি আজকে থেকে তোমরা মিশন শুরু করবে। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা আজকে থেকেই এই মিশন শুরু করব। আমরা নিজেদের কেবিনে চলে গেলাম। আমরা একসাথে কেসটা হ্যান্ডেল করব, তাই আমাদের কেবিন এক করে দেওয়া হলো। রাজ, আমার কি মনে হয় জানিস, এই জঙ্গিবাদীরা সবার আগে ঢাকায় হামলা করবে। তুমি কিভাবে বুঝলে? ফাইল পড়ে বুঝলাম। এইবার ফাইলের চোখ বুলিয়ে দেখ। আমি রাকিবের হাত থেকে ফাইল হাতে নিয়ে ফাইলটা
প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করলাম। ফাইলে এই কেসের সব তথ্য লেখা আছে। 10 জন ভয়ঙ্কর জঙ্গি বাহিনীরা পুরান ঢাকার ভিতরে কোনো এক হোটেলে রয়েছে, যা ইন্টেলিজেন্স থেকে জানা গেছে। আর তাদের হামলা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে আশঙ্কা করা যায়। আমাদের পুরান ঢাকায় ছদ্মবেশে যেতে হবে। সেখানে আমরা এই কেসের সম্পর্কে কিছু না কিছু জানতে পারবো। তাহলে অপেক্ষা কিসের, চল মিশন শুরু করা যাক। আমরা 2 জন জেনারেলকে ইনফর্ম করে বেরিয়ে পড়ি পুরান ঢাকার উদ্দেশ্যে। সেখানে হয়তো বহিরাগত শত্রুদের খুঁজে পাবো। আমরা পুরান ঢাকার একটা সস্তা হোটেলে উঠলাম। কোনো অপরাধী 5 স্টার হোটেলে যাবে না, কারণ সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কারণে তাদের আসল পরিচয় ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা তাদের মতোই সস্তার হোটেলে গিয়ে উঠি। আমি আর রাকিব একটা ডাবল বেডের সিঙ্গেল রুম বুক করলাম, কারণ আমাদের একসাথে থাকাই ভালো। পুরান ঢাকার জনবসতিপূর্ণ এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। আশেপাশে যত হোটেল আছে সেখানেও নজর রাখতে থাকি, কিন্তু কোনো কিছু সন্দেহজনক লাগেনি আমাদের কাছে। 2-3 দিন পর আমাদের অবজারভেশন যখন শেষ, তখনই ঘটল এক অঘটন। সবাইকে অবাক করে হঠাৎ পুরান ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরের সামনে বোম ব্লাস্ট হয়। সেদিন হিন্দু ধর্মের কোনো এক উৎসব ছিল, সুতরাং মানুষের ভিড় ছিল ভরপুর। আর এই সুযোগে কিছু মানুষরূপী জানোয়ার তাদের চেহারা দেখিয়ে দিয়েছে। শত শত মানুষ মারা যায় আর হাজার হাজার মানুষ আহত হয়। জঙ্গিবাদরা নিজেদের পাক্কা মুসলমান দাবি করে, তাই নিজেদের ঈমান দেখানোর জন্য আমাদের দেশের ওই জাতীয় মন্দিরে হামলা করে। আজ দেশ উথালপাথাল হয়ে গেছে। সব জায়গায় এক অজানা আতঙ্ক। হিন্দু ধর্মের মানুষেরা মুসলমানদের দোষারোপ করছে। আমি আর রাকিব একটা কফি শপে বসে আছি। নিজেদের প্রতি ঘৃণা জন্মে গিয়েছে। এতদিন চেষ্টা করার পরও নিরপরাধ মানুষদের মৃত্যু আটকাতে পারলাম না। নিজেকে দোষ দিয়ে কি হবে রাকিব? দোষ তো সেই মানুষরূপী হায়নাদের, যারা নিজেদের মুমিন বলে পরিচয় দিয়ে আমাদের দেশে হামলা করেছে। তুই কি বলতে পারবি আল্লাহ তাআলা কোথায় বলেছেন নিরাপদ মানুষকে মারতে? বরং ইসলাম অর্থ হলো সুন্দর জীবন ব্যবস্থা। পাক পবিত্রভাবে জীবন পরিচালনা করার নামই ইসলাম। তোর এই কথা যদি এই দুনিয়ার সবাই বুঝতো, তাহলে এই দুনিয়া জান্নাতের থেকে কম সুন্দর হতো না। এখন চল হেডকোয়ার্টারে ফিরে যাই। জেনারেল স্যার আমাদের ডেকেছেন, কারণ আমরা এখন বিফল হয়েছি। চল। আল্লাহ চাইলে আমাদের হাতেই ওই নরপশুদের মরণ হবে। আমরা বিল মিটিয়ে যেই কফি শপ থেকে বের হব, তখন রাকিবের সাথে একটা মেয়ে ধাক্কা খায়। মেয়েটি পড়ার আগে রাকিব তার কোমর জড়িয়ে ধরে ফেলে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে যেন এক অজানা জগতে হারিয়ে গেছে। আমি একটু কাশি দিলাম, ফলে তাদের ঘোর ভেঙে যায়। মেয়েটি রাকিবকে নিজের নাম এবং ধন্যবাদ জানিয়ে চলে যায়। মেয়েটির নাম কায়রা। মেয়েটির চেহারায় আমেরিকান ভাব আছে। আমরা কফি শপে বাহিরে চলে আসি। কিরে দোস্ত, একটু আগে কোথায় হারিয়ে গিয়েছিলি? আমার কথায় রাকিব দাঁড়িয়ে পড়ে। আরে তেমন কিছু না, তবে মেয়েটিকে বাঙালি বলে মনে হলো না। কয়রা বিদেশি নাম, আর তার চেহারা বিদেশিদের মতো ভাব রয়েছে। আর কথার মধ্যেও বোঝা গেল সে যে বাংলা ভাষায় ঠিক করে কথা বলতে পারে না। ব্যাপারটা যে আমিও খেয়াল করিনি তা নয়, তবে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি খেতে তো বিদেশ থেকেও মানুষ আসবে। এখন এইসব না ভেবে এটা ভাব যে জেনারেলকে কি জবাব দিব। কি আর জবাব দিব, যা জানি তাই বলবো। এই বলে রাকিব আবার হাঁটা শুরু করে, কিন্তু রাকিব কিছু একটা ভেবে থেমে যায়। আমি রাকিবকে থামার কারণ জিজ্ঞাসা করি, কিন্তু রাকিবের মুখে ভুবনজয়ী হাসি আর প্রতিশোধের আগুন দুটোই রয়েছে। সেই কায়রা নামক মেয়েটি কফি শপ থেকে বেরিয়ে একটি নির্জন গলিতে ঢুকে গেল। সে একাই হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে থেমে গিয়ে পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। কাউকে দেখতে না পেয়ে সে তার গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। কায়রার গন্তব্য হলো একটা পরিত্যক্ত হোটেল। সাধারণ মানুষের কাছে সেই হোটেল পরিত্যক্ত মনে হলেও সেই হোটেল হলো অপরাধী সন্ত্রাসীদের লুকানোর জন্য স্বর্গীয় জায়গা। কায়রা সেই দোতলা বিশিষ্ট হোটেলের সামনে দাঁড়ায়। তারপর নিজের চারপাশে ভালো করে তাকিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা, কিন্তু এই জনমানবহীন জায়গায় কাউকে না দেখতে পেয়ে সে হোটেলের ভিতরে ঢুকে পড়ে। তারপর রিসিপশন পার হয়ে দোতলায় একটা রুমের সামনে যায়। সেখানে 2 বার নক করার পর রুমের ভিতর থেকে কেউ কথা বলে। কায়রা অস্পষ্ট স্বরে কিছু বলার পর রুমের দরজা খুলে যায়। সম্ভবত কায়রা কোনো কোড বলায় ভিতরে থাকা মানুষটি দরজা খুলে দেয়।
কায়রা রুমে যাওয়ার পর ভিতরে থাকা মানুষগুলো তার দিকে তাকিয়ে নিজেদের কাজে আবার মন দেয়। হঠাৎ রুমের দরজায় কেউ নক করে। রুমের ভেতরে থাকা মানুষগুলো ভয় পেয়ে যায়, কারণ এই সময় এখানে আসার কারো কথা নেই। আবার একটু পর নক করে কেউ। কায়রা উঠে গিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কে, কিন্তু কোনো রেসপন্স নেই বাহির থেকে। হঠাৎ দরজা ফুটো হওয়ার আওয়াজ হলো, আর কায়রা নামক মেয়েটি মাটিতে পড়ে গেল। সবাই অনেক ঘাবড়ে গেল। কায়রার মাথা ফুটো হয়ে গুলি চলে গেছে। এমন সময় দরজা ভেঙে পড়ে গেল রুমের ভেতরে। রুমের বাহিরে দাঁড়িয়ে আছে দেশের সিক্রেট এজেন্সির সেরা 2 এজেন্ট, এজেন্ট রাজ এবং এজেন্ট রাকিব। তাদের হাতে সাইলেন্সার যুক্ত রিভলভার। তাদের শক্তিশালী লাঠির ফলে জং খাওয়া দরজা ভেঙে পড়ে যায়। রুমের ভিতরে থাকা বাকি 9 জন তাদের অস্ত্র হাতে নেওয়ার আগেই রুমের ভেতরে গুলির বর্ষণ শুরু হয়। 5 জনের বুকের বাম পাশে গুলি লাগে, আর 3 জনের কপাল বরাবর গুলি লাগে। অবশিষ্ট একজনের হাঁটুতে গুলি মারি। এই একজনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের, কারণ এর কাছেই আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পাবো। আমি আর রাকিব সেই আহত মধ্যবয়স্ক লোকটিকে আমাদের সাথে করে নিয়ে যাই। রুম থেকে বের হয়ে যাওয়ার আগে রুমে থাকা যাবতীয় সব জিনিস নিজেদের সাথে নিয়ে যাই। আমাদের হোটেল থেকে বের হওয়ার পর হোটেল ব্রাস্ট হয়ে যায়। আমি একটা গ্রেনেড ছুঁড়ে মারি, কারণ এদের ব্যাপারে দেশের সাধারণ মানুষদের জানানো যাবে না। আসলে কফি শপে রাকিব যখন কায়রা নামক মেয়েটিকে নিচে পড়ার হাত থেকে বাঁচায়, তখন রাকিব মেয়েটিকে কোমর ধরে জড়িয়েছিল। তখন রাকিবের হাতে কিছু ঠেকে। রাকিব প্রথমে পাত্তা না দিলেও কফি শপের বাইরে আসতেই রাকিব বুঝে যায় মেয়েটির কোমরে রিভলভার ছিল। আর এই পুরান ঢাকায় ফরেইনারদের কাছে রিভলভার থাকা মানেই সেই জঙ্গিবাদী বাহিনীর সদস্য। তারপর আমি আর রাকিব কায়রার পিছু পিছু যাই। তার গতিবিধি সন্দেহজনক লাগায় তার পিছু পিছু হোটেলে যাই। তারপর আমাদের হাইটেক এক্স-রে ক্যামেরার মাধ্যমে জানতে পারি ভিতরে মোট 10 জন রয়েছে, যার মধ্যে শুধু কায়রাই মেয়ে। তারপর হাইটেক স্পিকারের মাধ্যমে তাদের কথাবার্তা শুনতে পাই। পরবর্তীতে আমাদের যা করার তাই করি, মানুষরূপী শয়তানদের এই দুনিয়ার বুক থেকে উপরে ফেলি। হেডকোয়ার্টারে টর্চার সেলে বসে আছে সেই মধ্যবয়স্ক লোকটি, তার হাঁটুতে ব্যান্ডেজ করা। আমি, রাকিব ও জেনারেল তার সামনে দাঁড়িয়ে আছি। আমরা যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর চাই। তুই কে? তোর সাথীদের নেক্সট টার্গেট কি? তোদের সাথে আর কে কে আছে? তোদের বস কে? লোকটি কিছু না বলে মুচকি হাসে। আমি রেগে গিয়ে লোকটির মাথা বরাবর বন্দুক তাক করি। বলবি নাকি তোর সাথীদের মতো মরবি? রাজ, শান্ত হো, একে মারা যাবে না। এর থেকে অনেক কিছু জানার বাকি আছে আমাদের। রাকিব আমাকে নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ভেতরে গিয়ে দেখি সেই লোকটার মরদেহ পড়ে আছে চেয়ারে। তার সামনেই দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন ও জেনারেল। জেনারেলের হাতেই রয়েছে একটা বন্দুক। স্যার, এ কি করলেন? এই লোকটিকে কেন মারলেন? জেনারেল কিছু বলবে তার আগে ক্যাপ্টেন তাকে থামিয়ে বলল, এর কাছে কোনো খবর নেই, আর সেখান থেকে যা যা পাওয়া গেছে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তাদের বস বলতে কেউ নেই, নিজেরাই নিজেদের বস। তোমরা এই পুরো টিমকে মেরে অনেক ভালো কাজ করেছো। আই এম প্রাউড অফ ইউ বয়েজ। এখন তোমরা যাও। আমি আর রাকিব নিজেদের কেবিনে গেলাম। ক্যাপ্টেনের কথা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে। জেনারেল কিছু বলতে চেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে কিছুই বলতে দেয়নি। আর কিছু বলবো তার আগে ক্যাপ্টেন আমাদের কেবিনে এসে আমাদের দুজনকে আলাদা দুটো মিশনে পাঠিয়ে দিল। এই প্রথম আমরা দুজন আলাদা কোনো মিশনে যাই। সেদিনই আমাদের শেষ দেখা ছিল। আমাদের আর দেখা হয়নি। মিশন শেষ করে যখন ফিরি তখন জানতে পারি রাকিব সেই মিশন থেকে আর ফেরেনি। তার বাসায় গিয়ে জানতে পারি রাকিবের পুরো পরিবার এক অগ্নিকাণ্ডে মারা যায়। আমিও প্রথমে শকড হলে পরে নিজেকে সান্ত্বনা দিই। কিছুদিন বাসায় থাকি, তারপর ডক্টর আসিফের কেসের জন্য আমেরিকা চলে যাই। অতীতের কথা মনে করছি, হঠাৎ আমার ভাবনার ছেদ ঘটল। জেনারেলের কল আসায় তিনি দ্রুত আমাকে ডেকে পাঠিয়েছেন তার চেম্বারে। আমি জেনারেলের চেম্বারে যাই। সেখানে ক্যাপ্টেনকে দেখতে পাইনি। তার সামনে চেয়ারে বসি। রাজ, তুমি ঠিকই বলেছ, আমরা তোমার থেকে কিছু কথা লুকিয়েছি, কিন্তু আমরা অনেক কিছু জানি না, যা তোমাকে খুঁজে বের করতে হবে। সেই পুরন ঢাকার জঙ্গি বাহিনীদের কথা মনে আছে তোমার? সেই মিশন তখন শেষ হয়নি, আর এখনও শেষ হয়নি। আমরা তো এটাও সন্দেহ যে ডক্টর আসিফও সেই কেসের সাথে কোনো না কোনোভাবে জড়িত। স্যার, আপনি কি বলছেন এসব? ডক্টর আসিফের কেস তো শেষ, তাহলে সেই জঙ্গিবাদীদের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? আর আপনি বা আমাদের থেকে কি লুকিয়েছেন? আমি তোমার থেকে যে কথা লুকিয়েছি তা হলো
এইমাত্র খবর এসেছে ডিফেন্স মিনিস্টার পিএ খুন হয়েছে। তার লাশের পাশে ছিল একটা রাজাবাসার মুকুটের মুখোশ। আমি ক্যাপ্টেনের কথা শুনে আশ্চর্য না হয়ে পারলাম না। তার মানে রাকিবের প্রথম টার্গেট ডিফেন্স মিনিস্টারের পিএ ছিল? তুমি কিভাবে বুঝলে এই খুন রাকিব করেছে? স্যার, ভুলে যাবেন না, রাকিব এখন বাদশাহ দ্য মাফিয়া কিং। আর সে যেসব খুন করে সেই সব ব্যক্তির লাশের পাশে একটা করে মুকুটের মুখোশ রেখে যায়। আমার কথা শুনে জেনারেল কিছু ভাবতে থাকে। তারপর তিনি কিছু একটা ভেবে আমাকে বলে, আজকে থেকে তুই রাকিবের কেস হ্যান্ডেল করবে, আর কোনো মৃত্যু যাতে না হয় সেই বিষয়টা তোমাকে দেখতে হবে। কিন্তু জেনারেল, রাজ কি একা পারবে? আমার মনে হয় আরও কিছু এজেন্ট নিয়োগ করা উচিত রাজের সাথে। না ক্যাপ্টেন, রাজের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। সে একাই রাকিবকে আটকাতে পারবে। আমি ঠিক বলছি না রাজ? ইয়েস স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব রাকিবকে আটকানোর জন্য। আমি নিজের কেবিনে চলে গেলাম। একটু হলেও খুশি হলাম, কারণ অফিসিয়ালি আমি কেসটা হ্যান্ডেল করতে পারবো। তবে আক্ষেপ রয়ে গেল, কারণ জেনারেল স্যারের মুখে থেকে সত্যি কথা শুনতে পারলাম না। আমি বাসায় চলে যাই। যাত্রাপথে শাকিলকে সব জানিয়ে দেই। শাকিলও আমাকে সাহায্য করবে জানায়। আমি বাসায় চলে গেলাম। বাসা বলতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, কারণ আমি আমার আসল বাসা গেলে সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। আমি আমার নতুন কেনা বাইকে করে বাসার সামনে আসলাম। আমি বাসাটা একটু জঙ্গলের ভিতরে নিয়েছি, যাতে আমার কাজ করার সময় কেউ আমাকে ডিস্টার্ব করতে না পারে। আমি দরজার কাছে যেতেই আমার খটকা লাগে। দরজার সামনে জুতোর ছাপ। এই জায়গায় সাধারণত অনেক ধুলাবালি জমে থাকে, তাই জুতোর ছাপ স্পষ্টভাবে ফুটে রয়েছে। এটা যে আমার পায়ের ছাপ না সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি দরজার লকে চাবি ঢুকাই। ধীরে ধীরে চাবি ঘুরাই। খচখচ করছে, তার মানে লকের সাথে কেউ জোর জবরদস্তি করছে। আমি ধীরে ধীরে দরজা খুলি। আগে ভালো করে দেখে নিলাম দরজার সাথে কোনো তার বা ইলেকট্রিক কিছু আছে কিনা। পুরোপুরি শিওর হয়ে ভিতরে যাই। কোমর থেকে 9 AM এর বন্দুকটা বের করে হাতে নিলাম। আশেপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছি। আমার চোখ গিয়ে আটকায় টেবিলের উপর ফুলদানিতে। আমি তো সকালে এই ফুলদানি দেখিনি, তার মানে কেউ আমার বাসা থেকে বের হওয়ার পর এটা রেখেছে। আমি ভালো করে শুনতেই আমার কানে ঘড়ির টিকটিক আওয়াজ আসলো। আমি দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ফুলদানির ভিতরে ঢেলে দেই। টিকটিক আওয়াজ বন্ধ হয়ে যায়। ফুলদানির ভিতরে হাত দিতেই কিছু একটা হাতে ঠেকে। আমি হাত বের করে দেখি একটা টাইম বোম, যার টাইমিং শেষ হবে আর 1 মিনিট পর। কিন্তু আমার পানি ঢেলে দেওয়ায় বোম নিস্তেজ হয়ে গেছে। তার মানে আমার হেডকোয়ার্টার থেকে বের হওয়ার সময় অনুযায়ী টাইমার সেট করা হয়। এর মানে আমার আসল পরিচয় জানে কেউ, আর সে আমার টাইম টু টাইম হিসাব জানে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগছে? অবশ্যই হয়তোবা এখন থেকে গল্পের ইন্টারেস্টিং পার্ট শুরু হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানিয়ে দেন আপনি ভিডিওটা পুরোটাই দেখছেন কি দেখেন নাই। আমি বাসা থেকে বের হয়ে যাই। বাইক নিয়ে চলে যাই এক অজানা গন্তব্যে। আমি জঙ্গল থেকে বের হতেই আমার কানে একটা বিকট শব্দ আসে। সেই শব্দটা বোম ব্লাস্ট হওয়ার। আমি টাইম বোমে নতুন তার সংযোগ করে আবার সক্রিয় করে তুলি। যে কেউ এই প্ল্যানটা করেছে সে এখন মনে করবে আমি মৃত। পরের দিন সকালে হেডকোয়ার্টারে না গিয়ে শাকিলকে ফোন দিয়ে বলে দেই রাকিবের ফাইলটা নিয়ে আসতে। ফাইলটা আমার টেবিলেই আছে। আমি শিওর রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে এবং ডিফেন্স মিনিস্টারের পি এর মধ্যে কোনো না কোনো মিল আছে। তাছাড়া রাকিবের লাস্ট মিশনের ব্যাপারেও আমাকে জানতে হবে, কারণ রাকিবের সেই মিশনে গিয়েই আর ফিরে আসেনি। তাই আমি শাকিলকে দিয়েই ফাইল নিয়ে আসি। আমি শাকিলকে জানিয়ে দেই যে সে যেন আমার ব্যাপারে কাউকে কোনো কিছু না বলে। আমি রাহুলের বাসায় যাই। রাহুলের বাবা মা গ্রামে থাকায় আমার সুবিধা হলো। আমি রাহুলকে বললাম যে আমার অফিসের কাজের জন্য তার বাসায় উঠেছি। রাহুলকে সত্যি কথা বলতে পারতাম, কিন্তু পরবর্তীতে রাহুলের লাইফেও রিস্ক হতে পারে, তাই আর বলিনি। মধ্যরাত পর্যন্ত রাকিবের লাস্ট মিশনের ফাইলটা পড়লাম। ফাইল পড়তে পড়তে আমি বিরক্ত হয়ে গেছি। এটা কোনো মিশন হলো? একজন সিক্রেট এজেন্টকে কখনো এরকম মিশন দেওয়া হয় না। এটা সাধারণ মিশন যা পুলিশেরাই সলভ করতে পারে। আমার একটা বিষয়ে ঘটকা লাগে, রাকিবের এই মিশনের সাথে আমাকে যে মিশন দেওয়া হয় সেটাও সাধারণ মিশন ছিল। আমার এবং রাকিবকে কখনো সেই জঙ্গিবাদ মিশনের পর এরকম সাধারণ মিশনে দিবে না এজেন্সি। কিন্তু আমাদের এই মিশন তো ক্যাপ্টেন দিয়েছিল, আর আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করি। তাই অফিসিয়ালি ডকুমেন্ট আর পড়া হয়নি আমাদের। আমি কিছু একটা মিস করছি।
ওয়েট এ মিনিট, আমাকে যে মিশন দেওয়া হয়েছিল সেই মিশনে আমার উপর অ্যাটাক হয়। যারা আমার উপর অ্যাটাক করেছিল তাদের দেখে প্রফেশন মনে হয়েছিল, আর তাদের সাথে সেই মিশনে কোনো সম্পর্ক ছিল না। তাহলে কি রাকিবের উপরেও কোনো হামলা করা হয়েছিল? আমাদের সেই মিশন দেওয়া হয়েছিল জঙ্গি হামলার পর, তার মানে আমাদের সেই কেস থেকে সরানোর জন্য আমাদের অন্য মিশন দেওয়া হয়েছিল। আর জেনারেলের ভাষ্যমতে সেই জঙ্গি হামলার সাথে ডক্টর আসিফের কোনো না কোনো মিল রয়েছে। বাদশা ওরফে রাকিবও ডক্টর আসিফের পিছনে পড়েছিল, তার মানে রাকিব জেনে গিয়েছিল সেই জঙ্গিবাদ হামলার সাথে ডক্টর আসিফের সম্পর্কের ব্যাপারে। আমি দ্রুত চেক করতে থাকি যে ডিফেন্স মিনিস্টারের পিএ সাথে ডক্টর আসিফের কোনো সম্পর্ক আছে কিনা। তাদের দুজনের কল লিস্ট, চ্যাট লিস্ট, ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম। চেক করে যা দেখলাম আর বুঝলাম তাতে এই কেসে আরও বড় মাপের লোক যুক্ত আছে। এই কেসকে কন্টিনিউ করতে হলে আগে আমাকে রাকিবের মাফিয়া কিং হওয়ার পিছনে রহস্য উদ্ঘাটন করতে হবে। তাই আমি বেরিয়ে পড়লাম জেনারেলের ফার্ম হাউসের দিকে, কারণ হয়তো একমাত্র সেই আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার বাইক চলছে নির্জন রাস্তায়, একটু আগে বৃষ্টি হওয়ায় পুরো রাস্তা অন্ধকারে নিমজ্জিত রয়েছে, আর আশেপাশে কোনো মানুষও দেখতে পারছি না। জেনারেলের ফার্ম হাউসের পিছনের দিকটায় আমার বাইক থামালাম, কারণ সামনের দিকে গার্ডস আছে। তারা আমাকে দেখে ফেললে আমার বেঁচে থাকার ঘটনা পাঁচকান হয়ে যাবে। আমি দেওয়াল টপকিয়ে ফার্ম হাউসের সীমানায় প্রবেশ করলাম। পেছনের দিকটায় জেনারেল শখের বসে একটা বাগান বানিয়েছে। আসলে গার্ডেনিং জেনারেলের এক প্রকার শখ। আমি নিস্তব্ধতা বজায় রেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। ফার্ম হাউসটা দোতলা, আর দোতলায় জেনারেলের বেডরুম। আমি আর রাকিব বহুবার এই জায়গায় এসেছি, তাই এই জায়গার সব জায়গা আমাদের চেনা। আমি পাইপ বেয়ে উঠে পড়লাম দোতলায়। বারান্দায় ওঠার পর দেখি বারান্দার দরজা লক করা। জানালা দিয়ে দেখতে পেলাম জেনারেল শান্তিতে ঘুমাচ্ছে। আমার আর দেরি করা উচিত হবে না। আমি পকেট থেকে পকেট নাইফ বের করে দরজার নখ ভেঙে ফেললাম। তারপর দরজায় ধাক্কা দিতে তা কচকচ করে শব্দ করে খুলে গেল। দরজা খোলার শব্দে জেনারেলের ঘুম ভেঙে গেল। জেনারেল বিছানায় বসে আমার দিকে তাকালো। তার চোখে ঘুম, আর রুমটা অন্ধকার থাকায় আমায় চিনতে পারছে না। টেবিল লাইট চালু করতেই সে ভয়ে আটকে উঠল। রাজ, তুমি বেঁচে আছো? কিন্তু কি করে? তোমার গেস্ট হাউস তো ব্লাস্ট হয়ে গেছে আমি শুনেছি। আমি গিয়ে জেনারেলের সামনে বিছানায় বসলাম। আগে বলুন, আমার গেস্ট হাউসের কথা আপনি আর ক্যাপ্টেন ছাড়া কেউ জানতো না, তাহলে আমার উপর কে হামলা করছে? আমি কিভাবে জানবো? আজকে সকালে খবর আসে তুমি যে জায়গায় থাকতে সেই জায়গা ব্লাস্ট হয়ে গেছে। ভেবেছিলাম আগামীকালই তোমার পরিবারকে জানিয়ে দিব তোমার মৃত্যুর কথা, জানিয়ে দিব, কিন্তু তুমি তো দিব্যি বেঁচে আছো। কিন্তু কিভাবে? আমার কথা না, বাদ থাক এখন। আপনি আগে বলুন, গতকাল আমাকে কি বলতে চেয়েছিলেন? আপনি আমাকে সত্যি কথা না বললে আমি কেস ইনভেস্টিগেশন করতে পারবো না। আমার কথা শুনে জেনারেল টেবিলে থাকা এক গ্লাস পানি খেয়ে ফেলে। তারপর আমার উদ্দেশ্যে বলা শুরু করে। তোমার সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি আর রাকিব একজন জঙ্গি বাহিনীকে ধরে নিয়ে এসেছিলে? আমরা তাকে টর্চার রুমে বসিয়ে রেখেছিলাম। সে যখন তার মুখ খুলল না তখন তোমার মাথা গরম হয়ে যায়, আর রাকিব তোমাকে বাইরে নিয়ে যায়। তারপর কি হয়েছিল তা তোমার অজানা। তোমরা যাওয়ার পর আমি সেই জঙ্গির উপর অনেক অত্যাচার করি, কিন্তু সে মুখ খুলতে নারাজ। আমার মাথা গরম হয়ে যায়। তখন হঠাৎ করে টর্চার রুম ক্যাপ্টেন এসে পড়ে। সে আমার সাথে তাল মিলিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে। যখন সে মুখ খুলল না তখন ক্যাপ্টেন রেগে তাকে ঘুষি মারে কয়েকটা। হঠাৎ সে জঙ্গি ক্যাপ্টেনের কোমর থেকে নিয়ে আমাদের দিকে তাক করে। আমার হাতে কোনো ছিল না। আমরা হাত উঁচু করে পিছনের দিকে যাই, কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেন আমার হাতে এক ঢুক দেয়, যা আমি হাতে পাওয়া মাত্রই সে জঙ্গিকে শ্যুট করি। আমি কত বড় ভুল করেছিলাম তা পরে বুঝতে পারি। ক্যাপ্টেন আমাকে শান্ত থাকতে বলে তখন তোমরা দুজন এসে পড়ো। ক্যাপ্টেন তোমাদের মিথ্যা কথা বলে পাঠিয়ে দেয়। আমি তখন শর্ট থাকায় কিছু বলতে পারিনি। পরের দিন জানতে পারি কোমর দুইজন একটা আনঅফিসিয়াল কেসের জন্য বাইরে চলে গেছো। তখন
ক্যাপ্টেন নিজ টিম নিয়ে সেই জঙ্গি বাহিনী কেসের ইনভেস্টিগেশন করে যার ফল কিছুই আসে না। কয়েক মাস পর তুমি ফিরে আসার আগে আমাদের সাথে রাকিবের যোগাযোগ হয়। রাকিব তখন কিসের একটা বিপদের কথা বলেছিল। সে বলেছিল বাংলাদেশের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। তারপরে আর রাকিবের কোনো খবর পায়নি। কিছুদিন পর জানতে পারি রাকিবের পরিবারের মৃত্যু হয়ে গেছে এক কাণ্ডে। তারপর তুমি ফিরে আসাই তোমাকে আর বিরক্ত করতে চাইনি, কারণ তুমিও তোমার বন্ধুর জন্য অনেক হতাশ ছিলে। ডক্টর আসিফের কেসে আমি তোমাকে রিকমেন্ড করেছিলাম, কারণ আমি জানতে পারি সেই জঙ্গি বাহিনীদের কেসের সাথে ডাক্তার আসিফের বানানো মিসাইলের কোনো না কোনো সম্পর্ক আছে। ক্যাপ্টেন তোমাকে জানাতে মানা করে, তাই আমি আর বলিনি। তুমি ডক্টর আসিফকে মিসাইলের ব্লাস্ট করা থেকে তো আটকিয়েছো, কিন্তু বাংলাদেশের উপর থেকে বিপদ এখনও কাটেনি, যা তোমাকে কাটাতে হবে। এক নাকারে জেনারেল কথাগুলো বলল। আমি মন দিয়ে শুনলাম তার কথা। 1 মিনিট, আনঅফিসিয়ালি কেস মানে কি? ক্যাপ্টেন তো আমাদের অফিসিয়াল কেসের জন্য পাঠিয়েছিল। স্যার, কিন্তু ক্যাপ্টেন তো আমাদের অফিসিয়াল কেস ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়েছিল। আমাদের এজেন্সি কখনো আনঅফিসিয়াল মিশনের জন্য এজেন্ট নিয়োগ করে আমি তো জানি না। তা কিভাবে হয়? ক্যাপ্টেন আমাকে জানাই তোমরা দুজন দেশের সাথে আনঅফিসিয়াল মিশনে গেছো, তাই আমি আর কিছু বলিনি। কিন্তু তুমি এখনও বলছো যে তোমার অফিসিয়াল মিশনে গিয়েছো। তোমাদের কাছে গভর্নমেন্ট ডকুমেন্ট ছিল? স্যার, আপনি ভালো করে জানেন আমরা আপনাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, তাই আর ডকুমেন্ট চাইনি ক্যাপ্টেনের কাছে। তবে আমি এখানে আসার আগে রাকিবের মিশনের ফাইল চেক করেছি। আমাদেরকে তখন এমন মিশন দেওয়া হয়েছিল যা পুলিশ কেসের মতো সাধারণ কেস ছিল, কিন্তু আমার উপর অ্যাটাক হয় যা প্রফেশনাল অ্যাটাক ছিল। আমার মনে হয় রাকিবের উপরও হামলা হয়েছিল। আর আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, ডক্টর আসিফ আর ডিফেন্স মিনিস্টারের কল লিস্ট, চ্যাট লিস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট অ্যানালাইসিস করে। কি সেই ইনফরমেশন? ডক্টর আসিফ আর জেনারেলের ব্যাংক অ্যাকাউন্টে গত 1 বছরে প্রায় 500 কোটি টাকা এসেছে। বিশেষ করে সেই জঙ্গিবাদী হামলার সময় অনেক টাকা এসেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আরও একটা কথা জানতে পারি, তাদের কল লিস্ট চেক করে তাদের প্রায় কথা হতো, আর সম্ভবত তাদের আরও বেআইনি ব্যাংক অ্যাকাউন্ট, সিম, অনলাইন এজেন্ট আছে। ও মাই গড, তার মানে এটা অনেক বড় চক্রান্ত। আমাদের এই চক্রান্তর মাস্টারমাইন্ড বের করতে হবে দ্রুত, আর ক্যাপ্টেনকে আগামীকাল জবাবদিহি করতে হবে। তোমাদের কেন কেস থেকে সরানোর জন্য ফালতু কেসে পাঠিয়েছিল? না স্যার, আপনি তা করবেন না, তাহলে ক্যাপ্টেন আরও সতর্ক হয়ে যাবে। আরেকটা কথা, আমার বেঁচে থাকার কথা এখন কাউকে জানানোর দরকার নেই, আর আমার পরিবারকে কোনো আপডেট দেওয়ার দরকার নেই। ক্যাপ্টেনের ব্যাপারটা আমি দেখে নিব। এখন শুধু আমাকে জানতে হবে রাকিবের সাথে কি হয়েছিল আর এই দেশের উপর কি বিপদ আছে। তুমি নিশ্চিন্তে কেস ইনভেস্টিগেশন করতে থাকো। আমার কাছ থেকে সব ধরনের আনঅফিসিয়াল সাপোর্ট পাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আবার পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। তারপর আবার দেওয়াল টপকে বাইরে চলে আসলাম। বাইকের সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি রাহুলের বাসায় যাব, ঠিক আছে, কিন্তু আমি কেসে যেখানে ছিলাম প্রথমে এখনো ঠিক সেই জায়গায় আছি। এখন যদি ক্যাপ্টেনকে কে ধরি তাহলে কোনো লাভ হবে না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার এই কেসটা ইনভেস্টিগেশন করতে হলে আমাকে প্রথমে রাকিবের মাফিয়া কিং হওয়ার পেছনের রহস্যটা জানতে হবে, আর তাই আমাকে রাকিবের সাথে দেখা করতে হবে। কিন্তু রাকিবকে এখন কোথায় পাবো এসব ভাবছি, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, আমার সাথে দেখা করতে চাস? এই মেসেজ কে করেছে জানি না, কিন্তু একটা লিখতে যাব তখন হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে মোবাইল ছো মেরে পালিয়ে যেতে থাকে। ঘটনার কিছুই বুঝলাম না। লোকটা একটা বাইকে উঠে পালিয়ে যেতে থাকে। আমিও আমার বাইক নিয়ে তার পিছু করি। আমার সামনে থাকা বাইক তার সর্বোচ্চ গতিতে ছুটছে, আমার বাইকও ফুল স্পিডে চলছে। এমন মনে হচ্ছে যেন আমরা বাতাসের সাথে রেস করছি। নির্জন রাস্তা দিয়ে ছুটছে দুটো বাইক, একটা বাইক আরেকটা বাইকের পিছনে ছুটছে।
আমি মোবাইলের জন্য এত কষ্ট করছি না। আমার মোবাইলে অনেক ডকুমেন্ট আছে যা আমার লাগবে। আমার সামনে থাকা বাইক একটা ব্রিজ পার করে জঙ্গলের রাস্তায় ঢুকে যায়। আমিও পিছু পিছু জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ি আমার বাইক নিয়ে। জঙ্গলের আশেপাশটা ঘন ঝোপঝাড়ে ভরা, আর এখানে অন্ধকারের পরিমাণটাও অনেক বেশি। হঠাৎ আমার সামনে থাকা বাইকটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আর আমার সামনে থাকা বাইকটা থেমে যায়। সেই লোক বাইক থেকে নেমে জঙ্গলের ভিতরে দৌড় দিল। জঙ্গলের ভিতরে বাইক যাবে না বুঝে আমিও বাইক থামিয়ে সেই লোকটির পিছনে দৌড় লাগালাম। লোকটা একটা কাঠের তৈরি ঘরের ভিতরে ঢুকে গেল। এই গভীর জঙ্গলে এরকম ঘর থাকার কথা না। আমিও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পর দেখি ঘরের ভিতরে অনেক লোক আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই লোক যে আমার মোবাইল নিয়ে পালিয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আক্রমণাত্মকভাবে দাঁড়ালাম। যেই আমি ঝাঁপিয়ে পড়বো তাদের উপর, তখন একটা অপরিচিত কণ্ঠ আমার কানে ভেসে আসলো। সব লোক এক সাইডে সরে গেল। তাদের পেছন থেকে বেরিয়ে আসলো রাকিব ওরফে বাদশাদা মাফিয়া কিং। তার মানে এটা একটা ট্রাপ ছিল আমাকে এখানে আনার জন্য। আমাকে এখানে আনার মানে কি রাকিব? কেন, তুই তো আমার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই আমি তোকে আমার কাছে নিয়ে আসলাম। তুই কিভাবে জানলি যে আমি তোকে খুঁজছি? আমি মাফিয়া কিং এমনি এমনি হয়নি। আমার লোক তোর সব খবর আমাকে দিত। তোর বুদ্ধিমত্তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমি তোকে এখানে নিয়ে যা আসলেও তুই আমাকে কোনো না কোনোভাবে খুঁজে পেতে, কিন্তু আমার আর তোর উভয়ের কাছে এত সময় নেই। এ দেশের ওপর যে বিপদ আছে সেই বিপদে আমি অথবা তুই কেউ একা আটকাতে পারবো না। আমাদের আগের মতো একসাথে মিশনে নামতে হবে। সে কখন থেকে শুধু বিপদ আর বিপদ শুনছি, কিন্তু কি সেই বিপদ? আর তুই মাফিয়া কিং কিভাবে হলি তাও আমি জানি না। জেনারেল আমাকে অনেক তথ্য দিয়েছে, কিন্তু তার থেকে তোর মাফিয়া কিং হওয়ার পিছনের রহস্য জানতে পারিনি। বাদ বাকি রইল ক্যাপ্টেন, সে আমাকে এড়িয়ে চলে। তাকে কীরকম সন্দেহজনক মনে হচ্ছে আমার। আর আমার গেস্ট হাউসে অ্যাটাক সেই করেছে যে আমার ব্যাপারে অনেক ভালো করে জানে। তোর আর ডিফেন্স মিনিস্টারের মধ্যে কি কানেকশন আছে? আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর একমাত্র তুই আমাকে দিতে পারবি। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর তুই খুঁজছিস, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর না পেলে আমিও তোকে কিছু বলতে পারবো না। আমাকে আগে শিওর হতে হবে, তাই আমি তোকে যা যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে আগে। তোর আবার কি প্রশ্ন আছে? তুই জেনারেলের থেকে যা যা জেনেছিস সব আমাকে বল। এই কেসের ব্যাপারে তোর কাছে কি কি ইনফরমেশন আছে সব আমাকে বল। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম, তারপর রাকিবকে সব বলে দিলাম যা এ পর্যন্ত আমি জেনেছি। রাকিব সব ঘটনা শুনে তার পিছু পিছু আমাকে আসতে বলল। আমিও রাকিবের পিছু পিছু যেতে থাকি। রাকিব আমাকে একটা আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে যায়। পুরো আন্ডারগ্রাউন্ড রুমটা আধুনিকতায় ছোঁয়ায় ভরা। সব ধরনের কম্পিউটার, অস্ত্র ও ইলেকট্রিক জিনিস রয়েছে। আমি একটা দেয়ালের দিকে তাকাতেই অবাক হয়ে যাই, কারণ পুরো দেওয়াল জুড়েই আমার জেনারেল, ক্যাপ্টেন, ডিফেন্স মিনিস্টার ও তার পিএ ডক্টর আসিফ এবং দেশের বড় বড় অফিসার ও পলিটিশিয়ানের বিভিন্ন পিক রয়েছে। এসব কি রাকিব? আমি সবার উপরে নজর রাখছিলাম। যাদের ওপর আমার সন্দেহ তাদেরকে আমি নিশানায় রেখেছি। তার মানে আমার উপরেও তোর সন্দেহ? না, তোর মাধ্যমেই আমি সবার কাছে পৌঁছেছি। আমি এ দেশকে বিপদমুক্ত করতে চাই। আবার সেই বিপদ? বিপদটা কি? এখনই আমাকে সব বলবি? তুই কিভাবে মাফিয়া কিং হলি? আর তোর সেই মিশনে যাওয়ার পর তোর পরিবারের অগ্নিকাণ্ডের মৃত্যু হওয়ায় আমাকে বলতে না দিয়ে? আমার পরিবারের মৃত্যু অগ্নিকাণ্ডে হয়নি, আমার পরিবারের খুন হয়েছে। রাকিব চিৎকার করে কথাটি বলল। আমি রাকিবের কথা শুনে অবাক তো হয়েছি, সাথে দুঃখও পেয়েছি, কারণ রাকিবের আম্মু আব্বু আমাকেও তাদের সন্তানের মতো দেখতো। কি কি বলছিস তুই? তাদের খুন হয়েছে মানে? আমার গলা থেকে কথা বের হচ্ছে না। আমার কাছে বেশি সময় নেই, তাই তোর সব কিছু এখনই জানা দরকার। আমার আশেপাশে যাদের দেখছিস এ পর্যন্ত এরা সবাই বিভিন্ন দেশের সিক্রেট এজেন্ট। এরাও আমাদের মতো নিজেদের দেশের জন্য নিজেদের জীবন ত্যাগ করতে পারে। আমি রাকিবের এ কথা শুনে অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। রাকিব, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুই প্লিজ আমাকে সব খুলে বল। তাহলে তোকে প্রথম থেকেই বলি। ফ্ল্যাশব্যাক। এখন রাকিবের দিক দিয়ে গল্প শুরু হবে 1 বছর পূর্বে।
সেদিন ক্যাপ্টেন আমাদের নতুন মিশন দিয়েছিল, তোর মনে আছে? সেদিনের পর থেকে আমাদের আর কখনো দেখা হয়নি। আমাকে একটা খুনের কেস দেওয়া হয়েছিল। কেসের ফাইল দেখে আমি অবাকই হয়েছিলাম, কারণ এরকম কমন কেস কোনো সিক্রেট এজেন্টকে দেওয়া হয় না। কিন্তু ক্যাপ্টেনকে আমরা চোখ বুজে বিশ্বাস করতাম, তাই আমি মিশনের জন্য বেরিয়ে পড়ি। আমি মিশনে যাওয়ার আগে তোর সাথে দেখা করতে গেলে ক্যাপ্টেন আমাকে জানায় তুই আগে মিশনের জন্য বের হয়ে গেছিস। আমার কেন জানি মনে হচ্ছিল কোথাও কোনো গন্ডগোল রয়েছে। আমার বারবার মনে হচ্ছিল সেই জঙ্গি হামলা ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু আমার সন্দেহ তেমন প্রখর ছিল না। তাই আমি বেরিয়ে পড়ি মিশনের উদ্দেশ্যে। আমার সাথে কিছু পুলিশ অফিসার ছিল মিশনে। 1 মাস কেস স্টাডি করার পর বুঝতে পারি আমাকে এই মিশনে ইচ্ছে করেই ফাঁসানো হয়েছে। পুলিশ অফিসারগুলো আমাকে ঘোরাচ্ছিল, তাই আমি কাউকে না জানিয়ে মিশন অর্ধেক রেখেই আমি চলে আসি আমার এক পুলিশ বন্ধুর কাছে। তাকে বিষয়টা জানানোর পর সে আমাকে জানায় এমন কোনো খুন হয়নি, আর আমার সাথে যেসব পুলিশ অফিসার ছিল তাদের কোনো ডকুমেন্ট নেই পুলিশ হেডকোয়ার্টারে। আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। আমি দ্রুত সেই পুলিশ অফিসারের কাছে যাই, কিন্তু তারা হঠাৎ করে আমার উপর ফায়ারিং শুরু করে। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসি। তারপর রাতের বেলায় যখন আমি তাদের পিছু নেই, তখন তাদের সাথে একজন লোকের কথা বলতে দেখি। লোকটা সেই ভুয়া অফিসারদের টাকা দিচ্ছিল। আমি দূরে থাকায় তাদের কথা শুনতে পাইনি। আমি ভুয়া অফিসারদের রেখে সেই লোকের পিছু নেই। লোকটা একটা নির্জন রাস্তায় এসে কাউকে ফোন দিল। আমি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকায় লোকটির কথা শুনতে পেলাম। স্যার, গুন্ডারা রাকিবকে মেরে ফেলেছে। ওই পাশ থেকে, হ্যাঁ স্যার, ঠিক আছে, জঙ্গলি মামলার ব্যাপারে আর কেউ জানতে পারবে না। ওই পাশ থেকে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা দেওয়ার জন্য ধন্যবাদ। কিছুদিনের মধ্যে বাংলাদেশ ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এই কথা বলে লোকটা হাসতে হাসতে ফোন কেটে দিল, কিন্তু লোকটা হাসি দীর্ঘ সময় থাকলো না। লোকটার বাঁকা হাসি নিমেষেই তার মুখ থেকে গায়েব হয়ে গেল যখন সে তার সামনে আমাকে দেখতে পারে। তুই কার সাথে কথা বলছিলি? বাংলাদেশের উপর কি বিপদ রয়েছে? জঙ্গিবাদ হামলার সাথে আর কে কে জড়িত আছে? সব প্রশ্নের উত্তর না দিলে তোকে এখানেই পুঁতে ফেলবো। লোকটা আমার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। লোকটা আমার পিছনের দিকে ইশারা করে। আমি পিছনের দিকে তাকাতেই লোকটা দৌড় শুরু করে। আমিও কম কিসের, লোকটার পিছু পিছু আমিও ছোটা শুরু করি। এক পর্যায়ে আমরা ফ্লাইওভার ব্রিজের উপরে পৌঁছে যাই। দৌড়াতে দৌড়াতে আমি যেই লোকটাকে ধরে ফেলবো, লোকটি ফ্লাইওভার ব্রিজ থেকে লাফ দিয়ে করে। লোকটার প্রাণের মায়া ছিল না। এর দুটো মানেই থাকতে পারে, হয়তো লোকটা খুব সাহসী আর নিজের মালিকের প্রতি গাদ্দারি করতে নারাজ। এই কারণে, না হলে আরেকটা কারণ মানানসই হয়, সেটা হলো লোকটার ফ্যামিলি তার মালিকের কাছে জিম্মি আছে। আমি লোকটার কাছে যাই, সেখানে ভিড় জমে গেছে। লোকটার মোবাইল ফোন তার পকেটে পেলাম না, হয়তো দৌড়ানোর সময় কোথাও ফেলে দিয়েছে। আমি আমার ফোন দিয়ে দ্রুত হেডকোয়ার্টারে ফোন দেই। হেডকোয়ার্টারের থেকে জেনারেল কল রিসিভ করে। হ্যালো স্যার, আমি রাকিব বলছি। আমার কথা ভালো করে শুনুন, দেশের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। আমি আনঅফিসিয়াল মিশনে এসেছিলাম। কথাটা শুনেই আমি বুঝে যাই আমাদের এজেন্সির ভিতর থেকে কেউ কলকাঠি নাড়ছে। আমি কল কেটে দেই, নীরব একটা জায়গায় বসে ভাবতে থাকি, তার মানে আমাকে আর রাজকে সেই জঙ্গিবাদ কেস থেকে সরানোর জন্যই একটা ফেক মিশন সৃষ্টি করে আমাদের মাইন্ড ডাইভার্ট করানো হয়। এর মানে রাজও বিপদে আছে। আমাকে দ্রুত হেডকোয়ার্টারে গিয়ে রাজের মিশন সম্পর্কে জানতে হবে, না হলে রাজের সাথে দেশেও অনেক বড় বিপদে পড়তে পারে। মনে মনে কথাগুলো ভেবে আমি দ্রুত রওনা দিলাম হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আমার মোবাইলে একটা ফোন আসে। আমার বাসার নাম্বার শো করছিল মোবাইলে। আমি কল রিসিভ করতেই মোবাইলের ওপাশ থেকে কান্না এবং চিৎকারের আওয়াজ আসছিল। আমি হ্যালো হ্যালো বললেও ওপাশ থেকে শুধু কান্না আর চিৎকারের আওয়াজ শুনতে পারছিলাম। হঠাৎ ফোনের ওপাশ থেকে কারো আওয়াজে শুনতে পেলাম, তোর পরিবারকে যদি বাঁচাতে চাস তাহলে দ্রুত বাসায় চলে আয়। তুই কে? আমি জানি না, কিন্তু ভালো করে শুনে নে। আমার পরিবারের কারো যদি কিছু হয় তাহলে তোর কি অবস্থা করবো তুই স্বপ্নেও ভাবতে পারবি না। কোনো জবাব না এসে কল কেটে গেল। আমি দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। আমার বারবার মনে হচ্ছিল আমি আর আম্মু, আব্বু ও ছোট ভাইকে দেখতে পারবো না। আমাদের বাসার লোকেশন ছিল নির্জন জায়গায়। আমাদের দাদা অনেক আগে বিশাল জায়গা জুড়ে জমি কিনে রেখেছিল, সেখানে আমাদের বাড়ি বানানো হয়। আশেপাশে তেমন ঘর বাড়ি নেই। আমি বাসার কাছে আসতেই আমাদের বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্টের ধামাকায় আমিও উড়ে ছিটকে পড়ি একটা ক্ষেতের আড়ালে। আমি সেখানে জ্ঞান হারাই।
আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে একটা ক্লিনিকে পাই। আমার জ্ঞান ফেরায় নার্স ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তারের মাধ্যমেই জানতে পারি তিনি আমাকে একটা ক্ষেতে ক্ষত বিক্ষত অবস্থায় খুঁজে পায় আর এখানে নিয়ে আসে। আমি আরো অবাক হই যখন জানতে পারি আমি এখানে 1 মাস ধরে আছি। আমি আমার পরিবারের খোঁজ নিয়ে জানতে পারি সবাই সেই ব্লাস্টে মারা যায়। আমার অনেক দুঃখ পাই সেদিন আমি, কিন্তু সেদিন আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিব। আমি নিজের মতো ইনভেস্টিগেশন করা শুরু করি। যারাই আমার উপর হামলা করেছিল তারা আগেই জেনেছিল আমি মারা গেছি, কিন্তু পরে আমার বেঁচে থাকার কথা তারা জানতে পারে। কিন্তু কিভাবে? আমি তো জেনারেলকে ফোন দিয়েছিলাম শুধু। তার মানে সেই কি জড়িত এইসবের বিষয়ে? সে আর ক্যাপ্টেন আমাদের জানিয়েছিল জঙ্গি হামলার কেসের সাথে আর কেউ জড়িত নেই। ক্যাপ্টেন আমাদের ফেক মিশনে পাঠিয়েছিল, তাহলে কি সেই জড়িত এইসবের সাথে? আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করছিল, কিন্তু আমার উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি বুঝে যাই আইন মেনে আমি কোনো কিছু জানতে পারবো না, তাই আমি আইনের বিরুদ্ধে গিয়ে আইনের রক্ষা করতে থাকি। আমি সেই সব মানুষদের খুঁজতে থাকি যারা দেশের জন্য নিজের জীবন দিতে পারে, অথচ তারাই আজ অবহেলিত। আমি নিজের একটা টিম গঠন করি, একটা ছদ্মনাম ব্যবহার করি। আমি একজন দ্য সিক্রেট এজেন্ট থেকে হয়ে যাই বাদশাহ দ্য মাফিয়া কিং। আমার নাম দেশ পেরিয়ে বিদেশে চলে যায়। ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক শেষ। এখন আবার আগের মতো রাজের দিক দিয়ে গল্প শুরু হবে। আমি সেই জঙ্গলি হামলার কেস রিইনভেস্টিগেশন করে জানতে পারি ডক্টর আসিফের সাথে সেই জঙ্গলি হামলার কোনো কানেকশন আছে। ডক্টর আসিফ তার ছদ্মনাম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি আমার সব কানেকশন চালু করে ব্ল্যাক ডেভিল ওরফে ডক্টর আসিফকে খুঁজে বের করে তার সব কিছু ষড়যন্ত্র বিফল করে দেই। কিন্তু এখনও দেশের ওপর থেকে বিপদ কাটেনি। এখনও এসবের পিছনে অনেকেই আছে যারা এখনও ষড়যন্ত্র করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে। আর দেশের এতবার ষড়যন্ত্র হলো, কিন্তু দেশের ডিফেন্স মিনিস্ট্রি থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মানে মিনিস্ট্রি থেকেও অনেক জড়িত আছে, কিন্তু কারা জড়িত আছে আমি জানি না। তাই ডিফেন্স মিনিস্টারের পিএকে ফলো করে তাকে কিডন্যাপ করে জিজ্ঞাসাবাদ করায় অনেক কিছু জানতে পারি। পরবর্তীতে তাকে মেরে ফেলি। এখন তোর সাহায্যে জানতে পারলাম ক্যাপ্টেন এসবের সাথে জড়িত থাকতে পারে। আমি এতক্ষণ রাকিবের সব কথা শুনছিলাম। রাকিবের সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতাম না। রাকিব, তুই এত দুঃখ কষ্টের মধ্যে দিন কাটিয়েছিস আর আমি জানতেও পারলাম না। এখন এসব ভাবার সময় নেই। আমাদের দ্রুত এসব ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে হবে। আমরা এখনও জানি না কি সেই নতুন বিপদ যা দেশের ওপর কালো ছায়ার মতো ঘুরপাক করছে। আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। ক্যাপ্টেন যদি সত্যি এসবের সাথে জড়িত থাকে তাহলে তার এমন অবস্থা করব যে এই দেশের উপর কেউ হামলা করার আগে 10 বার ভাববে। কিছুদিন যাবৎ শহরে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। ঘন রাত, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই নীরবতা যেন আরও বিরাজমান হচ্ছে শহরের বুকে। রাস্তার বুক দিয়ে একটা লাল রঙের গাড়ি চলে গেল। গাড়িটি একটা জনমানবহীন রাস্তায় থেমে যায়। গাড়ি থেকে একজন হুডি পরা লোক নেমে আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে সে একটা বাড়িতে ঢুকে পড়ে। কলিং বেল বাজানোর পর একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে দেয়। লোকটি হাসি মাখা মুখ নিয়ে ভেতরে ঢুকে। বাড়ির ভিতরটা বিলাসবহুল। লোকটা তার মাথা থেকে হুডি সরায়। এ কি? এ তো ক্যাপ্টেন। আর তার সামনে থাকা মধ্যবয়স্ক লোকটি হলো ডিফেন্স মিনিস্টার আফজাল হোসেন। ক্যাপ্টেন, তোমাকে আর আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে এই 1 বছরে, কিন্তু তোমাদের এজেন্সির জন্য কোনো হামলা ঠিক করে হচ্ছে না। এর জন্য সিন্ডিকেট অনেকেই বিরক্ত। তারা হুমকি দিয়েছে এবার যেন কোনো ভুল না হয়। স্যার, এবার আর কোনো ভুল হবে না। কারণ আজকে শেষ করে দিয়েছি। আর আকিবকেও আমার লোকেরা হন্য হয়ে খুঁজছে। তাকে দেখা মাত্র মেরে ফেলবে। আর ভাড়া করা প্রফেশনাল কিলাররাও। আমাকে খোঁজার জন্য এত কষ্ট করার কি দরকার আছে? আমি নিজেই এসে গিয়েছি। ক্যাপ্টেন আর ডিফেন্স মিনিস্টার তাদের পিছনে তাকাতেই দেখে রাকিব একটা চেয়ারে বসে আছে আর তার হাতে রয়েছে ফেভারিট চাইনিজ কুড়াল। রাকিব, তুমি এখানে? ক্যাপ্টেন আর ডিফেন্স মিনিস্টার অনেক ভয় পেয়ে যায়। ক্যাপ্টেনের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না।
ভয়ে। ডিফেন্স মিনিস্টার বুঝে গেল তাদের কপালে বিপদ আছে, তাই সে একটা বন্দুক বের করে রাকিবের দিকে তাক করে। কিন্তু হঠাৎ একটা গুলি এসে আফজাল হোসেনের হাতে লাগে। তার বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে আর সে হাত চেপে বসে পড়ে। তার হাত পড়ছে। এত তারা কিসের? আফজাল হোসেন ওরফে আমাদের ডিফেন্স মিনিস্টার। ক্যাপ্টেন আর আফজাল হোসেন তাদের পিছনে ফিরে তাকায়। আমি হেঁটে হেঁটে আসছি, আমার হাতে রয়েছে একটা 9am এর বন্দুক। রাজ, তুমি বেঁচে আছো, কিন্তু কিভাবে? আমি কিছু না বললে একটা বাঁকা হাসি দিলাম। রাকিব নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমরা দুজনে তাদের চারপাশে ঘুরপাক করছি। আমাদের কাছে কি চাও তোমরা? আপনারা ভালো করেই জানেন আমরা কি চাই। আমাদের কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনাদের বলতে হবে। কি প্রশ্ন? রাকিব, শুরু করব? করে ফেল, আমার হাতে বেশি সময় নেই, এদের পরপরই পাঠাতে হবে। রাকিবের কথা শুনে দুজনেরই গলা শুকিয়ে গেল ভয়ে। আমাদের প্রথম প্রশ্ন হলো, সেই জঙ্গিবাদ হামলার সাথে কে কে জড়িত আছে? দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের সেই কেস থেকে সরানোর জন্য ফেক কেসে ফাঁসিয়ে মারার বুদ্ধি কার ছিল? তৃতীয় প্রশ্ন হলো, রাকিবের ফ্যামিলিকে কে বা কারা মেরেছে? চতুর্থ প্রশ্ন হলো, ডক্টর আসিফের সাথে সেই জঙ্গি হামলার কী সম্পর্ক আছে? পঞ্চম প্রশ্ন, আমাকে মারার জন্য আমার গেস্ট হাউসে কে বোম ফিট করেছে? ষষ্ঠ প্রশ্ন হলো, বাংলাদেশের উপর নেক্সট কি বিপদ আসতে চলেছে? সপ্তম প্রশ্ন এবং শেষ প্রশ্ন হলো, এই সব ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড অর্থাৎ যে সিন্ডিকেটের কথা বললেন সেই সিন্ডিকেটের লিডার কে? আমার প্রশ্নগুলো শুনে ক্যাপ্টেন এবং ডিফেন্স মিনিস্টার একে অপর দিকে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে। বিশ্বাস করো রাজ, আমি কিছুই জানি না এইসবের। তার কথা শেষ না হতেই রাকিবের চাইনিজ কুড়ালের আঘাতে ডিফেন্স মিনিস্টার তার ঘাড় থেকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ দেহ ছটফট করতে থাকে আর তারপর নিস্তেজ হয়ে যায়। ক্যাপ্টেন এতক্ষণ ডিফেন্স মিনিস্টারের করুণ মৃত্যু দেখলো। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু হালকা কাশি দিয়ে বললাম, ক্যাপ্টেন, আপনিও নিশ্চয়ই জানেন না এসবের ব্যাপারে। আপনাকেও এখানে দাঁড় করিয়ে রেখে লাভ নেই। রাকিব, তুই তোর কাজ শুরু কর। আমার কথায় ক্যাপ্টেন ভয় পেয়ে কেঁদে দেয়। এতটাই ভয় পেয়েছে যে সে তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাজ বেচারা ভয়ে তো প্যান্ট ভিজিয়ে ফেলেছে। একে আর এভাবে ভয় দেখিয়ে লাভ নেই, চল একেও ওর সাথীর কাছে পাঠিয়ে দেই। রাকিবের কথা শুনে ক্যাপ্টেন আমাদের সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত একত্র করে কাঁদতে থাকে। প্লিজ আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের ক্যাপ্টেন, আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, আমি তো তোমাদের পরিবারের মতো। এই কথা শুনে রাকিব ক্যাপ্টেনকে এক লাথি দেয় আর ক্যাপ্টেন মাটিতে পড়ে যায়। তারপর কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, পরিবারের মানে তুই জানিস? তুই কিসের ক্যাপ্টেন? ক্যাপ্টেনের প্রকৃত মানে তুই জানিস? ক্যাপ্টেন হলো সে যে নিজের টিমকে সবসময় ভালো কাজের জন্য নেতৃত্ব দেয়। ক্যাপ্টেন সে যে নিজের জীবনের আগে নিজের টিম মেম্বারদের জীবনের কথা ভাবে। আর তুই তো শালা নর্দমার কিট, যে ধীরে ধীরে দেশকে নর্দমায় পরিণত করতে চাস। তুই আমার পরিবারকে মেরেছিস, না জানি আরও কত পরিবারকে নিঃস্ব করেছিস। তুই ভাবলি কিভাবে তোকে আমরা ছেড়ে দিব? ক্যাপ্টেন কাঁদতে থাকে আরো জোরে জোরে। আমি ক্যাপ্টেন থেকে রাকিবকে ছেড়ে নিয়ে আসলাম। রাকিব প্রচন্ড রেগে গেছে। রাকিবের রেগে যাওয়াটাই যুক্তিসঙ্গত, তবে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমি ক্যাপ্টেনের কাছে গিয়ে বন্দুক তাক করে বললাম, স্যার, দূর কিসের স্যার, আপনাকে এক ফোঁটা সম্মান দিতেও বুকে বাঁধে। যাই হোক, এখন আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিবেন নাকি ডিফেন্স মিনিস্টারের মতো নির্মমভাবে মরবেন? আমার কথা শুনেই ক্যাপ্টেন আফজাল হোসেনের মৃতদেহের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে তারপর আমার দিকে তাকিয়ে বলে, আমি সব বলতে রাজি আছি। তাহলে আমি প্রথম থেকে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শক্তিশালী দেশেরা দুর্বল দেশের উপর নিজেদের আধিপত্য দেখানো শুরু করে। সেই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তান তথা আজকের পাকিস্তান, পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশের উপর শাসন কার্য শুরু করে। কিন্তু 1971 সালে বাংলাদেশ ধীরে ধীরে একটি শক্তিশালী দেশে পরিণত হয়। এমনকি জাতিসংঘেও বাংলাদেশে অনেক সুনাম বেড়ে যায়। এই সুনাম সাফল্য কিছু দেশের সহ্য হয়নি। যেমন পাকিস্তান, মালয়েশিয়া, চীন এবং আমেরিকার কিছু রাষ্ট্র তারা একত্র হয়ে একটা সিন্ডিকেট বানায়। সিন্ডিকেট বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাতে ভবিষ্যতে বাংলাদেশগুলো সেই দেশগুলোর উপর আরও নির্ভরশীল হতে হয়। এমনকি বাংলাদেশ ঋণের বোঝায় নিচ্ছু হয়ে আছে। তার উপরে তাদের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের মেরুদণ্ড হয়তো ভেঙে যাবে। তাদের প্রথম টার্গেট ছিল দেশের ভিতরে বড় বড় অফিসার ও মন্ত্রীদের কাবু করে নিজেদের দলে নেওয়া। তারা সাফল্য অর্জন করে টাকার মূল্যে। তারা
আমার এবং ডিফেন্স মিনিস্টারের সহযোগিতায় একটা জঙ্গিবাহী দেশের অভ্যন্তরে ঢুকে বম্ব ব্লাস্ট করে দেশের শান্তি নষ্ট করতে চেয়েছিল। তারা প্রথম হামলায় সফল হলেও পরবর্তীতে তারা তাদের মেরে ফেলে এবং আজকে একজনকে ধরে হেডকোয়ার্টারে নিয়ে আসে। আমার ভয় হতে লাগে যদি সে কিছু বলে দেয়, তাই আমি তাকে মারা নাটক করে তার হাতে একটা বন্দুক দিই। আর জেনারেলের হাতে একটা বন্দুক। জেনারেল উত্তেজিত হয়ে জঙ্গি মেরে ফেলে। জঙ্গিবাদীদের থেকে যা জিনিসপত্র উদ্ধার করেছে তা থেকে কোনো কিছু যার সম্ভাবনা ছিল না। তাই জেনারেলকে না বলে তোমাদের দুজনকে ফেক মিশনে পাঠিয়ে দেই। এই মিশন থেকে তোমাদের মনোযোগ সরাতে চেয়েছিলাম, কিন্তু রাকিবের সন্দেহ হয়ে যায় আর সে জেনে যায় এটা ফেক মিশন। তাই তার উপর আমি হামলা করি, কিন্তু রাকিব বেঁচে যায়। কিন্তু আমার লোকেরা আমার থেকে রাকিবের বেঁচে যাওয়া কথা লুকিয়ে যায়। রাকিব তখন জেনারেলকে ফোন দিয়ে সব জানানোর চেষ্টা করছিল। তখন জেনারেলের সাথে ছিলাম আমি। তাই রাকিব বেঁচে যাওয়ার কথা আমি জানতে পারি। অতঃপর আমরা রাকিবের বাসায় আবার লোক পাঠাই যাতে রাকিব হেড করে না এসে নিজের বাসায় চলে যায়। আর আমিও প্ল্যান মতো রাকিবের নিচে বাসায় চলে যাই। রাকিব বাসায় যাওয়ার পর তার বাসায় উপস্থিত তার পরিবার সহ সবাইকে ব্লাস্টে উড়িয়ে দেই। কিন্তু রাকিবের ভাগ্য এতটাই ভালো ছিল যে রাকিব বেঁচে যায়। কিন্তু এবার আমি জানতে পারি না, আমার মনে ভয় লাগে যে রাজ কিছু সন্দেহ করতে পারে, তাই রাজকে বের ফেরার প্ল্যান করি। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে রাজও বেঁচে যায়। রাজ হেডকোয়ার্টারে আসার পর রাকিবের গায়েব হওয়া এবং তার পরিবারের মৃত্যুর ঘটনা জানতে পেরে অনেক দুঃখ কষ্ট পায়। তারপর রাজকে নিজের বাসায় পাঠিয়ে দেওয়া হয় কিছুদিনের জন্য। আর একে ডক্টর আসিফ নিজেদের দলে এনে শক্তিশালী মিসাইল বানানোর ক্ষমতা সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো। ভেবেছিলাম এবার সাফল্য অর্জন করব, কিন্তু কোনোভাবে মিসাইলের কথা দেশে ছড়িয়ে যায়। তাই আমি ব্ল্যাক ডেভিল নামে ডাক্তার আসিফকে আমেরিকার পার করে দেই। তারপর ইন্টেলিজেন্স থেকে খবর বের করে যায় যে ডাক্তার আসিফ আমেরিকাতে আছে। জেনারেল মিশনের জন্য রাজকে চয়েস করে। উপরমহল থেকে পেশা ছিল যে আমি কিছু করতে পারিনি। রাজের আমেরিকা যাওয়ার পরে আমাদের লোকজন রাজের পিছু ছিল, সবকিছু ঠিক চলছিল, কিন্তু কোথা থেকে যেন রাকিব এসে খেলা নষ্ট করে দেয়। ডাক্তার আসিফকে মেরে সিন্ডিকেটের প্ল্যানগুলো আবার নষ্ট করে দেয় আর রাজ সন্দেহ করা শুরু করে দেয়। তাই তাকে মেরে ফেলার চেষ্টা করি বোম ব্লাস্টে। কিন্তু এরপরেও আমাদের ভাগ্য সাথে রইল না। আমি আর কিছু জানি না, আমাকে এবার ছেড়ে দাও। আমরা দুজন ক্যাপ্টেনের সব কথা শুনে রেগে ফুসফুস করছিলাম, কিন্তু তাও মাথা শান্ত রেখে জিজ্ঞাসা করি, দেশের উপর নতুন কি বিপদ আসতে চলেছে? এবারে বিপদ অনেক ভয়ঙ্কর। এবার দেশের জলপথে হামলা হবে। চিরে শক্তিশালী সাবমেরিন ইতিমধ্যে বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের নিকটে পৌঁছে গেছে। আমি সাবমেরিনের লোকেশন জানি না, আমরা বাদে দেশের কে কে জড়িত আছে তাও জানি না। আমি যা জানতাম সব বলে দিয়েছি, এখন তো আমাকে ছেড়ে দাও। ক্যাপ্টেনের কথা শেষ হতে না হতেই রাকিবের চাইনিজ কুড়ালের আঘাতেই ক্যাপ্টেনের শরীর থেকে আলাদা হয়ে যায়। আমরা এতক্ষণ সব কথা রেকর্ডিং করেছি। রাকিব, জঙ্গলপথে আমরা কিভাবে দেশকে রক্ষা করব? রাজ, ভুলে গেলে হবে না যে দেশ বিপদে আছে, আর একজন প্রকৃত দেশপ্রেমী হওয়ায় আমাদের যে কোনো মূল্যে অসাধ্য সাধন করতে হবে। আর তুই নিশ্চয়ই এটা জানিস যে আমাদের দেশের নৌবাহিনী কতটা শক্তিশালী। কিন্তু নৌবাহিনী তো তোকে দেখা মাত্রই মেরে ফেলবে, তাই আমাদের জেনারেলের সাহায্য লাগবে। রাকিব কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমরা দ্রুত বেরিয়ে পড়ি হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। হেডকোয়ার্টারের সব অফিসাররা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখছে। এভাবে তাকিয়ে থাকারও কারণ আছে। একে তো রাকিব অনেক মাস ধরে গায়েব, আর রাকিব যে মাফিয়া কিং তা বাকি এজেন্টরা জানে না। আমাকে দেখে অবাক হওয়ার কারণ হলো ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দিয়েছে যে আমি মারা গেছি। আমরা সোজা জেনারেলের চেম্বারে চলে যাই। সেখানে তিনি আমাদের দুজনকে একসাথে দেখে খুশিও হয়, আবার অবাকও হয়ে যায়। রকিব ও রাজ, তোমরা দুইজন একসাথে? ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। আমরাই তাকে মেরেছি। হোয়াট? কিন্তু কেন? কিছু বলার আগে কিছু কথা শুনে নিলে ভালো হবে। রাকিব রেকর্ডিং চালু করে জেনারেলকে শোনায়। জেনারেল মন দিয়ে রেকর্ডিং শুনে। রেকর্ডিং শোনার পর তিনি নিজের চেয়ারে বসে পড়লেন। 1 বছর ধরে ক্যাপ্টেন এভাবে নিজের দেশকে ধোঁকা দিচ্ছিল, আর আমি জানতেও পারলাম না। রাকিব, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সেই দিন যদি আমি তোমার কথা ঠিক করে বুঝতে পারতাম, তাহলে হয়তো তোমার পরিবার বেঁচে থাকতো। স্যার, এতে আপনার দোষ নেই। ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে। এখন আমাদের যা করার তা দ্রুত করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। ক্যাপ্টেনের মতে চীনের সাবমেরিন বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশের নিকটে পৌঁছে গেছে। তার মানে আমাদের হাতে আর একটুও সময় নেই। স্যার, আপনি নৌবাহিনীর সাথে দ্রুত কথা বলুন। জেনারেল দ্রুত তার মোবাইল বের করে অনেকক্ষণ কথা বলল। তারপর আমাদের উদ্দেশ্যে বলা শুরু করে,
আমি নৌবাহিনী কমান্ডার কামাল উদ্দিনের সাথে কথা বলছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের সব দিক থেকে সাহায্য করবে। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমার সাথে আরও অনেকেই আছে যারা তাদের সিনিয়র কর্মকর্তার জন্য কিছু করতে পারছে না। বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশের আমার মতো অনেকেই আমি খুঁজে বের করেছি। তাদের মাধ্যমেই আমি বাদশা দ্য কিং মাফিয়া হয়েছি। আপনি কি আমাদের সাথে তাদেরকেও পাঠাবেন? আমি তাদেরকে এমনভাবে প্রস্তুত করেছি যে তারা কোনো দেশের ওপর অন্যায় হতে দেখলে তারা সেই দেশকে নিজেদের দেশ মনে করে অন্যায়কারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা এতদিন আজকের দিনের জন্য অপেক্ষা করছিল। ওকে, তোমরা দ্রুত চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দাও। আজকে শত্রুদের দেখিয়ে দিব দ্য পাওয়ার অফ বাঙালি। তাদের এমন অবস্থা করবে যে আজকের দিনের পর কেউ একজন বাঙালির উপর অত্যাচার করার আগে কমপক্ষে 10 বার ভাববে। ইয়েস স্যার, আমরা আজকে নিজের জীবন দিতেও 10 বার ভাববো না। আজকে তোমরা যদি বিজয় হতে পারো তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা মাথা নাড়িয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে নৌবাহিনীর কমান্ডার কামাল উদ্দিন আমাদের পথ চেয়ে বসেছিল। রাকিব আগেই কাদের জন্য ফোন করে দিয়েছিল। আমরা সেখানে পৌঁছানোর পর কমপক্ষে 50 জন আসে। আরও মানুষ আছে রাকিবের গ্যাংয়ে, তবে রাকিব আসতে মানা করেছিল কারণ এতজন একটা সাবমেরিনে থাকতে পারবে না। আমরা কামাল উদ্দিনকে বর্তমান পরিস্থিতি বুঝিয়ে বললাম। তিনি আমাদের একটা কেবিনে নিয়ে গেলেন। কেবিন বলতে কন্ট্রোল রুম, যেখানে সবাই স্যাটেলাইট দিয়ে বঙ্গোপসাগরে পানির গতিবিধি, বাংলাদেশের সাবমেরিনের লোকেশন ইত্যাদি চেক করছিল। আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে পানির নিচে অন্য কোনো দেশের সাবমেরিনের লোকেশন কি তারা চেক করতে পারবে। তারা জানায় যদি সেই সাবমেরিন তাদের রেডিয়ারের ভিতরেই থাকে তাহলেই লোকেশন ট্র্যাক করতে পারবে। আমি তাদের চেক করতে বললাম আমাদের দেশের সাবমেরিন ব্যতীত অন্য কোনো সাবমেরিন উপস্থিত আছে কিনা। তারা জানায় একটা ভিনদেশি সাবমেরিন উপস্থিত আছে। আমরা ফুল রেডি হয়ে নিজ দেশের সাবমেরিনে গিয়ে উঠলাম। আমাদের কাছে রয়েছে হাইটেক রাশিয়ান এক্স-রে ক্যামেরা। এর মাধ্যমে আমরা শত্রুদের সাবমেরিনের ভিতরে কে কে আছে সব জানতে পারবো। কমান্ডার, আমার মনে হয় আমাদের সাবমেরিনের সকল প্রকার জিপিএস বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু এতে কন্ট্রোল রুম থেকে আমাদেরকে লোকেট করতে পারবে না। জিপিএস বন্ধ না হলে শত্রুপক্ষরা আমাদের উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। রাজ ভুল কিছু বলেনি। তারা আমাদের উপস্থিতি টের পেলে আমাদের উপর হামলা করতে পারে। কমান্ডার আমাদের কথা গুরুত্ব বুঝতে পেরে জিপিএস অফ করে দেয়। আমাদের সাবমেরিন সাগরের গভীরে হারিয়ে যেতে থাকে। চট্টগ্রাম বন্দর পার হয়ে আমাদের সাবমেরিন বঙ্গোপসাগরের নিকটে পৌঁছালো। তখনই আমাদের রেডিয়ারে চীনের সাবমেরিনের লোকেশন ট্র্যাক হয়। তারা আমাদের খুব নিকটে আসে। এক সময় দুটো সাবমেরিন সামনাসামনি চলে আসে। সামনাসামনি বলতে অনেক দূরে অবস্থান করছে একটি অপরটির থেকে, তবে সাবমেরিনের লাইটের কারণে সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি এক্স-রে ক্যামেরা নিয়ে চীনদের সাবমেরিনের ভেতরে দেখার চেষ্টা করি। ভেতরে যা দেখি তাতে আমি শুধু অবাকই হই না, বরং অনেক দুঃখ পাই। কারণ সাবমেরিনের ভেতর আমি শাকিলকে দেখতে পাই। শাকিলের সাথে অনেকজন চীনা নৌবাহিনী সহ আমাদের দেশের কিছু বড় বড় অফিসার এবং মন্ত্রীরা রয়েছে। আমি রাকিবকেও দেখালাম। আমি কখনো ভাবতে পারিনি শাকিলও তাদের কাছে বিক্রি হয়ে যাবে। শাকিলকে দেখে অনেক হাসি খুশি লাগছে। তার মানে সেও জড়িত আছে এইসবের সাথে। এই জীবনে কতবার আঘাত পাবো বলতো। আমার একজন ভালো বন্ধু যাকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, আজ সেও গাদ্দারি করলো। কষ্ট পেলে লাভ নেই, এদের পাপের শাস্তি এদেরকে দিতে হবে। তার আগে একটা ভয়েসমেল পাঠিয়ে দেয় ওদের। ভয়েস দিয়ে লাভ নেই, এর চেয়ে ভালো হবে আমরা লাইভ ভিডিও মেল করি। আমি রাকিবের কথায় সম্মতি দিলাম। কমান্ডার লাইভ ভিডিও চালু করে যা শত্রুপক্ষের সাবমেরিনের কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠে। শাকিল, কি খবর বন্ধু? ওহ সরি, তোকে তো বন্ধু বলা যাবে না, তুই তো আমাদের শত্রু। তা কেমন চলছে দিনকাল? শাকিল আমাকে আর রাকিবকে একসাথে দেখতে পেয়ে চমকে যায়। তোরা দুজন একসাথে সাবমেরিনে কি করছিস? তেমন কিছু না, তোদের এই দুনিয়া থেকে চিরবিদায় জানাতে এসেছে। এই কথা বলে রাকিব কমান্ডারের দিকে তাকায়। কমান্ডার বুঝে যায় তাকে কি করতে হবে। কমান্ডার একটা সুইচ চাপ দেয় আর সাথে সাথে আমাদের সাবমেরিন থেকে একটা মিসাইল বের হয়। মিসাইলটি শত্রুপক্ষের সাবমেরিনকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেয়। পানির মধ্যে এক বিশাল বিস্ফোরণ হয়। আমাদের ভাগ্য ভালো থাকায় আল্লাহর রহমতে আমাদের সাবমেরিনের কোনো ক্ষতি হয়নি বিস্ফোরণে।
আমাদের সাবমেরিন চট্টগ্রাম বন্দরে ভেসে উঠল। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সাবমেরিন থেকে বের হয়ে দেখি সকল নৌবাহিনীর সদস্যরা, আমাদের এজেন্সির সকল এজেন্টরা ও রাকিবের সকল গ্যাং মেম্বার্সরা দাঁড়িয়ে আছে। আমাদের দেখা মাত্রই সবাই আনন্দে উল্লাসে মেতে উঠল। ততক্ষণে বিস্ফোরণের খবরটা দেশে ছড়িয়ে পড়ে, তাই সকল সাংবাদিকরা ঘিরে ধরেছে আমাদের আসল পরিচয় ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সাধারণ জনগণের কাছে। হঠাৎ দেখি ভিড় ঠেলে তামান্না আর রাহুল বেরিয়ে আসে। তামান্না আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় জেনারেল আসলো। গুড জব বয়েজ, আজ পুরো দেশ তোমাদের উপর গর্বিত। তোমাদের বলেছিলাম না, এই মিশনে তোমরা সাকসেসফুল হলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেই সারপ্রাইজ? সেই সারপ্রাইজ শুধু তোমাদের জন্য না, বরং তোমার আশেপাশে যেসব দেশভক্ত রয়েছে সবার জন্য। আমি সিন্ডিকেটের ঘটনা জাতিসংঘে জানাই, তারা দ্রুত অ্যাকশন নিবে জানাই। তারা বিশেষ শান্তি বজায় রাখার জন্য সর্বদা কাজ করেছে। আমি তাদের রাকিব তোমার ঘটনা জানাই, তুমি কিভাবে দেশের রক্ষায় একজন মাফিয়া কিং হয়েছো। আমি তাদের অনুমতি নিয়ে বিশ্বের বিভিন্ন পাওয়ারফুল এবং দুর্বল দেশগুলোর ডিফেন্স মিনিস্টারের সাথে আলোচনা করে একটা সংগঠন করার সিদ্ধান্ত নেই। কিসের সংগঠন স্যার? সংগঠন কাজ হবে আন্তর্জাতিক পর্যায়ের, অর্থাৎ সংগঠনের সকল সদস্যরা নিজেদের দেশকে বাহিরগত শত্রুদের থেকে রক্ষা করতে পারবে। আর এক্ষেত্রে তাদের কোনো পারমিশন লাগবে না, এবং সংগঠনের যে কোনো দেশের সদস্যরা অন্য দেশের সদস্যকে সহযোগিতা করতে পারবে। সোজা কথায় রাকিবের গ্যাংয়ের সকল সদস্যরা এখন যে কাজ করেছে সে কাজ করবে। আইনিভাবে হলেও তাদের কোনো আইন মানার প্রয়োজন হবে না। তোমাদের মতোই বেপোয়া মানুষদের জন্য এই সংগঠন। আইডিয়া তো ভালোই, কিন্তু সংগঠনের নাম কি হবে? সংগঠনের নাম হবে ইরেকো, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিকেলস অ্যান্ড ক্রাইমি অর্গানাইজেশনস, আন্তর্জাতিক ব্যাপার এবং অপরাধ বিরোধী সংস্থা। এই সংগঠনের মূল কাজ হলো অপরাধ থামানো, আর সেটা যে কোনো দেশের হোক না কেন। রাকিবের সাথে হওয়া ঘটনা পুরো দেশসহ জাতিসংঘের সকল সদস্যদের মন থেকে নাড়িয়ে দিয়েছে, আর তাই তারা অনুমতি দিয়েছে রাকিব, রাজ তোমাদের মতো সদস্যদের নিয়ে ইরিকো সংগঠন গড়ে তোলার। স্যার, আপনি জানেন না আপনি কত বড় কাজ করেছেন। আজ থেকে ইরস্কো সংগঠনের বিশ্বের সব থেকে বড় সংগঠন, যার একমাত্র কাজ হবে অপরাধ থামানো। রাকিবের চেহারায় ফুটে উঠল এক প্রশান্তির ছায়া। রাকিবের এতদিনের সংগ্রাম আজ শেষ হলো। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে এক নতুন যাত্রা, যেখানে আমাদের সাথে থাকবে নিজ দেশবাসী সহ আরো বিভিন্ন দেশের এজেন্টরা। আজ থেকে অপরাধের বিরুদ্ধে শুরু হবে এক নতুন সংগ্রাম। আজ থেকে কেউ একটা ছোট অপরাধ করার আগে 10 বার ভাববে। দেখতে দেখতে সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। আমরা যার যার বাসায় চলে গেলাম। রাকিবকে আমার বাসায় নিয়ে এসেছি। আমার আর তামান্নার ব্যাপারটাও বাসায় বলে দিলাম। কিন্তু বিয়ে তো হবে না এখন, কারণ এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। সমাপ্ত। কেউ কথাগুলো এড়িয়ে যাবেন না। সবাইকে আমি অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে যাবেন। গল্পটা এই প্রথম এত থ্রিলার এবং ইন্টারেস্টিং জনক গল্প ছিল আমার লাইফে করা। তো আশা করছি গল্প সম্পর্কে আপনার গঠনমূলক কমেন্টের আশা করছি। আমি গল্পটির সম্পর্কে আপনাদের থেকে 2-3টি রিভিউ আশা করছি। রিভিউ আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং আপনি এরকম গল্প আরও চান কিনা এটাও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওতে লাইক তো অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এরকম ভিডিও চান কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।